হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শুরু করছিলাম। সেই অধ্যায়টার নাম হচ্ছে কি, উদ্ভিদের শরীরতত্ত্ব। তো ভাইয়া প্রথম ক্লাসটা সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে করাই দিছে। তো তোমরা সুন্দরভাবে কি প্রথম ক্লাসটা করেও নিছো, ঠিক আছে? তো প্রথম ক্লাসের সম্পর্কে আমরা সুন্দরভাবে কি করব, অল্প একটু রিভিশন দিব ভাইয়ের সঙ্গে। অ্যান্ড দেন আমরা একদম লাস্ট মোমেন্টে আমরা রিভিশন দেওয়ার শেষে আমরা আজকে ক্লাস নং 2 শুরু করব, নতুন একটা টপিক ধরে, ঠিক আছে? তো আমরা কথা না বাড়ায় আমরা কি করি, টপিকের মধ্যে প্রবেশ করি। কেননা এখানে টাইম ওয়েস্ট করার জন্য আমরা চলে আসি নাই, আমরা টাইমটা একদম ইউজফুল করব, ঠিক আছে? তো আমরা চলে আসি যে আমরা আগে আলোচনা করছিলাম তোমার কি উদ্ভিদের শরীরতত্ত্ব বলতে কি বোঝায়, ঠিক আছে না? তারপর বলছিলাম যে তোমার কি উদ্ভিদের শরীরতত্ত্বের জনক বলা হয় কাকে, স্টিফেন্স হিলকে বলা হয় উদ্ভিদের শরীরতত্ত্বের জনক। তারপর তোমার কি অল্প একটু পড়াশোনা করছিলাম যে তোমার কি উদ্ভিদের তোমার তোমার অত্যাবশ্যকীয় মৌল সম্পর্কে আলোচনা করছিলাম, যে অত্যাবশ্যকীয় মৌল হচ্ছে তোমার কি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ম্যাক্রোমৌল, একটা হচ্ছে মাইক্রোমৌল। অর্থাৎ যে মৌলগুলো উদ্ভিদের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং অঙ্গ গঠনের জন্য যে মৌলগুলো অধিক পরিমাণে দরকার হয় তাদেরকে বলা হয় তোমার হচ্ছে অত্যাবশ্যকীয় মৌল বলা হয়। এবং সেটা যেটা বেশি পরিমাণে লাগে সেটাকে বলা হয় ম্যাক্রোমৌল বলা হয়। এর সংখ্যা হচ্ছে 9টি, এবং যেটা কম পরিমাণে লাগে সেটাকে বলা হয় মাইক্রোমৌল। অর্থাৎ যার পরিমাণ হচ্ছে তোমার কি, অর্থাৎ তোমার কি 8টি হতে পারে, এবং 9 এবং 8টি মিলে তোমার কি তোমার বেসিক্যালি তোমার কি 17টা মৌল অত্যাবশ্যক উপাদান হিসেবে কাজ করে থাকে। এবং এই 17টা উপাদান মৌলের মধ্যে তোমার কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা মৌলকে তোমার বায়ু থেকে শোষণ করা হয়, মাটি থেকে শোষণ করা হয় না। তারপর আমরা পড়ছিলাম তোমার কি সক্রিয় পরিশোষণ সম্পর্কে আমরা পড়ছিলাম, যে সক্রিয় পরিশোষণ তোমার কি কত প্রকার তোমার হতে পারে, সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া তোমার কি প্রভাবগুলো কীরকম, নিষ্ক্রিয় পরিশোষণ কাকে বলে, সেগুলোর জন্য ইম্পর্টেন্ট, নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলো কী কী হতে পারে আমরা পড়ছিলাম, ঠিক আছে না? তারপর আলোচনা করছিলাম তোমার কি প্রয়োগ সম্পর্কে আলোচনা করছিলাম। তারপর তোমার কি পানি, তারপর লাস্ট মোমেন্টে আমরা পড়ছিলাম যে তোমার কি পানি পরিশোষণ সম্পর্কে আলোচনা করছিলাম, এবং খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে আমরা কি করছিলাম, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করছিলাম এবং পড়ে নিয়েছি, ঠিক আছে না? ভাই যতটুকু দিয়েছে ততটুকু আমরা দাগাইও নিচ্ছি, ঠিক আছে না? এখন আমরা নতুন একটা তোমার কি পয়েন্ট শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রশোধন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো এটা তোমার কি এমসিকিউ হোক, তারপর তোমার সিকিউ পরীক্ষা হোক, বা তোমার এডমিশনের ক্ষেত্রে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হোক, অনেক অনেক হিউজ পরিমাণে একটা ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে না? তো ভাইয়ের সঙ্গে তোমরা সুন্দরভাবে বইটা দাগাই নিবে, ঠিক আছে? বইটা দাগাই নিলে তোমার রিভিশন দিতে তোমার কি অনেক অনেক সোজা হবে, এবং তুমি জানতে পারবা যে কোন টপিকটা অনেক 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 ইম্পর্টেন্ট আমাকে রিভিশন দিনের মধ্যে রাখতে হবে, আর কোন টপিকগুলো তোমার কি একবার দুইবার পড়লে হয়ে যাবে। তো চলে আসো আমরা কি আমরা তোমার টপিকে চলে আসি, যে প্রশোধনের ইংলিশ টার্মকে বলা হয় ট্রান্সপাইরেশন বলা হয়। তাহলে তোমার প্রশোধনের তোমার ইংলিশ টার্মকে কি বলা হয়, ট্রান্সপাইরেশন বলানো হয় থাকে। তাহলে এখান থেকে এতটুকু তোমরা কি করবা, মুখস্থ করে নিবা, ঠিক আছে? তারপর চলে আসে যে উদ্ভিদের তোমার কি বলছে, অব্যাহতভাবে তার মূলরম দিয়ে পানি শোষণ করে, এবং সে পানি পাতা পর্যন্ত পৌঁছায়। উদ্ভিদ কর্তৃক শোষিত পানির সামান্য অংশ তার বিভিন্ন জৈবনিক ক্রিয়া খরচ হয়, এবং বেশিরভাগই শতকরা তোমার কি শতকরা তোমার 99 ভাগ পানি বাষ্পাকারে বের হয়ে যেতে পারে। তাহলে এখানে আমরা একটা এমসিকিউ জানলাম যে প্রশোধন প্রক্রিয়া তোমার কত ভাগ তোমার কি পানি বাষ্পাকারে বাইরে বের হয়ে যেতে পারে, তোমার শতকরা তোমার কি 99 ভাগ যেতে পারে। এটা এমসিকিউর জন্য ওভারঅল কি অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? তো এটা আমরা সুন্দরভাবে মুখস্থ করবো। তোমার মেইন পরীক্ষা তোমার কি চলে আসছিল, তোমার মেইন পরীক্ষায় তোমার চলে আসছিল, অ্যানালাইসিস করবা কোশ্চেন, দেখবা যে এই কোশ্চেনটা চলে আসছিল। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ রাখবো যে প্রশোধন প্রক্রিয়া শতকরা তোমার 99 ভাগ বা তোমার কি বায়ু বাষ্পাকারে তোমার কি হতে পারে, নির্গত হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে তোমার তোমার প্রশোধন আসলে তোমার সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা পড়তে হবে, যে তোমার প্রশোধনের সংজ্ঞা কি বলছে এখানে। অর্থাৎ যে তোমার কি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, তাহলে কি তোমার যদি কোশ্চেন যদি চলে আসে যে তোমার প্রশোধন কোন ধরনের তোমার কি প্রক্রিয়া, এটা এক ধরনের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, এটা মুখস্থ করতে হবে। উদ্ভিদের বায়বীয় অঙ্গ কি কোনটা, উদ্ভিদের বায়বীয় অঙ্গ হচ্ছে তোমার কি পাতা হতে পারে। তাহলে এখান থেকে দুইটা এমসিকিউ পাই গেলা, যে উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া এক ধরনের শারীরতাত্ত্বিক, এবং সেটা প্রধান অঙ্গ হচ্ছে পাতা হতে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া কি বলা হয়, প্রশোধন প্রক্রিয়া বলা হয়, বা বাষ্পমোচন প্রক্রিয়া বলানো হয় থাকে। তাহলে আমরা সিকিউর জন্য আমরা এইটা টনটনা মুখস্থ করে নেব। বিশেষ করে তোমার কি সিকিউর জন্য আমরা একদম সুন্দরভাবে একদম ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেব। এটা মেডিকেল তোমার কি ভর্তি পরীক্ষা তোমার 2000 তোমার কি 11 থেকে 2012 সালে চলে আসছিল এই সংখ্যাটাই, যে বলছিল যে তোমার কি যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায়
উদ্ভিদের বায়বীয় অঙ্গের মধ্য দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পমোচন প্রক্রিয়া বা তোমার কি বলা হয়? প্রশোধন প্রক্রিয়া বলা হয়। তাহলে এটা আমরা কি করব? সুন্দরভাবে মুখস্থ করে নেব যে সারিতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে তোমার কি অঙ্গ যেমন পাতার মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্পাকারে বাইরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রশোধন প্রক্রিয়া বলা হয়, যার একটা নাম হচ্ছে বাষ্পমোচন। তারপর আমরা কি টপিকে চলে আসি, টপিকটা আমরা সুন্দরভাবে পড়বো। যে বলছে বায়ুমণ্ডলে উন্মুক্ত উদ্ভিদের যে কোনো অংশ প্রশোধন সংঘটিত হতে পারে তোমার কি, তবে পাতাই প্রশোধনের প্রধান অঙ্গ। তাহলে আমরা আরেকবার জেনে নেই, আরেকবার তোমার থেকে মুখস্থ করে নেই যে প্রশোধনের প্রধান অঙ্গকে কি বলা হয়? পাতা বলা হয়। তাহলে এটা মুখস্থ করে নেব, টনটনা মুখস্থ করে নেব এই পার্টটা। তারপর বলছে গড় হিসাবে শোষিত পানি মাত্র 1% দেহে অবস্থান করে এবং কাজেই বাকি 99% তোমার পানি বাষ্পাকারে বের হয়ে যায়। তাহলে 100%-এর মধ্যে 99% পানি উদ্ভিদ তার তোমার কি মানে ভালোর জন্য এবং তোমার কি পরিবেশকে তোমার কি মানে ভারসাম্য রক্ষা করার জন্য প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। সেই শতকরা মানটা হচ্ছে 99% এবং 1% অবস্থান করে থাকে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। এটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, তবে অনেকের ক্ষতিকরও হতে পারে। বিজ্ঞানী কার্টিক্স, তাহলে কোন বিজ্ঞানী বলেছেন? বিজ্ঞানী কার্টিক্স প্রশোধনকে অপ্রয়োজনীয় অমঙ্গল হিসেবে বিবেচনা করেছেন। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। তোমার এখান থেকে বাংলাটাও দিতে পারে, আবার তোমার কি ইংলিশ টার্মটাও দিতে পারে। যে বলবে যে কোন বিজ্ঞানী প্রশোধনকে অমঙ্গল হিসেবে বিবেচনা করেছেন, পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2 এভাবে আসতে পারে যে তোমার কি মানে নেসেসারি ইভেল বলেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কার্টিস বলেছেন। তাহলে এই পার্টটা তোমার কি এমসিকিউর জন্য ওভারঅল ইম্পর্টেন্ট এবং শর্ট কোশ্চেনের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা এতটুকুই মনে রাখবো। তারপর বলছে তোমার কি জ্ঞানং পটোমিটারের সাহায্যে, তাহলে কোন পটোমিটারের সাহায্যে ভাইয়া পুরা? জ্ঞানং পটোমিটারের সাহায্যে তোমার আমি মুছাই দিই সুন্দরভাবে, নাহলে দেখতে পারবো না। যে তোমার দেখো এখানে তোমার আমি অন্য কালি দিয়েও তোমার দেখাই দিচ্ছি। দেখো যে তোমার কোন পটোমিটারের সাহায্যে বলছে যে জ্ঞানং পটোমিটারের সাহায্যে, কি বলছে? জ্ঞানং পটোমিটারের সাহায্যে তোমার কি প্রশোধনের হার নির্ণয় করা যায়। তাহলে এটা তোমার হচ্ছে কি 5 স্টার ইম্পর্টেন্ট টপিক এডমিশনে চলে আসছিল যে কোন মিটারের সাহায্যে তোমার কি প্রশোধনের হার নির্ণয় করা যায়? জ্ঞানং পটোমিটারের সাহায্যে প্রশোধনের হার নির্ণয় করা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই মুখস্থ করব যে এখান থেকে মুখস্থ করবো যে পাতায় উদ্ভিদের প্রধান প্রশোধনাঙ্গ 1% দেহে অবস্থান করে, 99% বাষ্পাকারে বের হয়ে যায় এবং বিজ্ঞানী কার্টিক্স তোমার প্রশোধনকে নেসেসারি ইভেল বলে সম্মানিত করেছেন বা প্রয়োজনীয় অমঙ্গল হিসেবে সম্মানিত করেছেন। তারপর হচ্ছে কি কোন মিটারের সাহায্যে প্রশোধনের হার নির্ণয় করা যায়? জ্ঞানং পটোমিটারের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব। দেখো যেটা তোমার কি ডেন্টাল ভর্তি পরীক্ষা 2021 থেকে 2022 সালে তোমার চলে আসছিল এই তোমার কি এই টপিক থেকে। তাহলে এই টপিকটা বারবার আমরা কি দেবো? এই টপিকটা তোমার বারবার কি দেবো? বারবার আমরা রিভিশন দেবো। এই টপিকটা অবশ্যই তোমার কি মাস্ট বারবার কি দিবা? বারবার রিভিশনের মধ্যে রাখবা, কেননা রিভিশন না দিলে তুমি যে কোনোই পড়া মুখস্থ করো না ভাই, ওভারঅল তোমার কি দিন শেষে তোমার পড়া মুখস্থ থাকবে না। তো তুমি পড়া বারবার কি করবা? রিভিশন দিবা, ঠিক আছে? তারপর এখান থেকে এতটুকু পড়লে তোমার হয়ে যাবে। তারপর চলে আসো যে তোমার এখানে বলছে কি প্রশোধনের প্রকারভেদ। এখান থেকে তোমার মানে এই পার্টটা শেষ করার আগে আমি একটু তোমাদেরকে সতর্ক করে দিতে চাই যে এখানে জ্ঞানং পটোমিটার হতে পারে, কিন্তু কখনো জ্ঞানং ফটোমিটার যদি কোনো কোশ্চেনে চলে আসে তাহলে হবে না। এখানে দেওয়া আছে জ্ঞানং গয়জফল আকার তোমার হচ্ছে কি অনুস্বর জ্ঞানং পটোমিটার দেওয়া আছে, দেখো পটোমিটার। তাহলে জ্ঞানং পটোমিটার, ঠিক আছে না? দিস ইজ দ্য রাইট কোশ্চেন, ঠিক আছে না? আর যদি বলা হয় ফটোমিটার তাহলে তোমার এই কোশ্চেনটা বা এই অ্যান্সারটা ভুল থাকবে। তাহলে তোমার এভাবে তোমার কি প্রশ্নকর্তা তোমাকে চাবে যে তুমি বারবার প্রশ্ন ভুল করো। তাহলে এখান থেকে এই 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 পার্টটা সুন্দরভাবে দেখবা যে এখানে তোমার জ্ঞানং পটোমিটার দেওয়া আছে, জ্ঞানং ফটোমিটার এটা কখনোই হবে না। তাহলে জ্ঞানং পটোমিটার হবে। সতর্কবার্তা আমি দিয়ে দিলাম তোমাদের জন্য, ঠিক আছে? তা কেননা অনেকেই ভুল করবে, ঠিক আছে না? তো এই পার্টটা সুন্দরভাবে তোমার সতর্ক অনুযায়ী তুমি সলভ করলে তুমি পেরে যাওয়া, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে সহজ কোশ্চেন তুমি তুমি ভালোভাবে পেরে নিলে তোমার এমনিতে তুমি এডমিশনে তুমি কি একদম বেস্ট রেজাল্টটা দিতে পারবা, ঠিক আছে? আর মেইন পরীক্ষার জন্য তো তোমার মানে একাডেমি পর্যন্ত তোমার ভালোভাবে পড়লেই তোমার একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তো আমরা শুধু একাডেমিক পর্যন্ত পড়বো না, এডমিশনটুকু কভার করে নেব, ঠিক আছে না? এটা আমাদের পক্ষে অনেক অনেক ভালো হবে এবং বুদ্ধিমানের কাজ হবে। তারপর আমরা চলে আসি, আমরা অতিরিক্ত কথা না বলি, ঠিক আছে? এখানে বলছে প্রশোধনের প্রকারভেদ, অর্থাৎ যে পথে পানি বাষ্পাকারে দেহ অভ্যন্তর থেকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তা তোমার সে পথের বিভিন্নতার উপর নির্ভর করে প্রশোধনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রশোধনকে তোমার কি 3 ভাগে ভাগ করা যায়। তাহলে কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া? পুরা 3 ভাগে ভাগ করানো যেতে পারে। তাহলে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা বলবে যে প্রশোধনকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? প্রশোধনকে
তিন ভাগে ভাগ করা যেতে পারে, ঠিক আছে না। এটা আমরা কি করবো, মুখস্থ করে নেব। সেটা কি, কোন তিনটা হতে পারে? একটা হচ্ছে পত্রনদীয় প্রশোধন হতে পারে, যাকে বলা হয় স্টোমাটাল ট্রান্সপাইরেশন বলা হয়, ইংলিশ টার্মটা মুখস্থ করবো মেডিকেলের জন্য। তারপর একটা হতে পারে কি হতে পারে, যে ত্বকীয় তোমার হচ্ছে বা কিউটিকল প্রশোধন হতে পারে, তাহলে এটাও আমরা মুখস্থ আমাদের করতে হবে। তারপর কি লেন্টিকুলার প্রশোধন হতে পারে, তাহলে একটা হচ্ছে কি পত্রনদীয় প্রশোধন, একটা ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন, একটা হচ্ছে কি লেন্টিকুলার প্রশোধন হতে পারে। তাহলে এই তিনটা টার্ম আমাদের মুখস্থ করতে হবে। পত্রন্ত মানে কি, পত্র মানে পাতা, পাতার মাধ্যমেই পত্রন্ত তোমার কি সংঘটিত হতে পারে, এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন কি, অর্থাৎ পত্রত্বকের কিউটিকলের মধ্যে দিয়ে অবস্থান করে থাকে, এতটুকু দেখায় নিবা। লেন্টিকুলার প্রশোধন মানে কি, কাণ্ডের লেন্টিসেলের মধ্যে দিয়ে প্রশোধন হয়। লেন্টিসেল হলো উদ্ভিদের গৌণ বা গৌণ বৃদ্ধির ফলে দেহের চাপের কক টিস্যু স্থানে স্থানে ফেটে সৃষ্টির তোমার কি ছিদ্রপথ। আমরা যখন তোমার কি উদ্ভিদের টিস্যু এবং টিস্যু তন্ত্র পড়বো, তখন তোমার কি ওই তোমার কক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলাম ক্যাম্বিয়াম এগুলো সম্পর্কে জানবো। তো এখান থেকে এতটুকুই তোমরা মুখস্থ করে রাখবা, যে তোমার সেই প্রশোধনকে তোমার কয় ভাগে ভাগ করা যায়। প্রশোধনকে তোমার তিন ভাগে ভাগ করা যেতে পারে। দেখো প্রশোধনকে কয় ভাগে ভাগ করা যেতে পারে ভাইয়া পুরা, প্রশোধনকে তোমার কি তিন ভাগে ভাগ করা যেতে পারে, ঠিক আছে না। সেগুলো কি কি হতে পারে, পত্রনদীয় প্রশোধন হতে পারে, তারপর তোমার কি ত্বকীয় বা তোমার কিউটিকুলার প্রশোধন হতে পারে, এবং লেন্টিকুলার প্রশোধন হতে পারে। ত্বকীয় পত্রনদীয় প্রশোধন মানে কি, পাতার মাধ্যমে সংঘটিত হয়। তারপর ত্বকীয় মানে তোমার কি পত্রত্বকের কিউটিকুলের মধ্যে দিয়ে সম্পূরিত হতে পারে, এবং লেন্টিকুলার মানে লেন্টিকুলার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে। তাহলে এই যে তোমার এই টপিকটা তোমার আসলে তোমার কি ইম্পর্টেন্ট একটা টপিক, তোমার এটা তোমার ওভারঅল তোমার কি মানে এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তোমাদের তোমার কি মেইন এক্সামের জন্য একটু ইম্পর্টেন্ট টপিক। এমসিকিউর জন্য তো একদম মাস্ট পড়তে হবে, সিকিউর জন্য তোমার শর্ট কোশ্চেনে তোমার চলে আসতে পারে যে তোমার প্রশোধনকে কয় ভাগে ভাগ করা যায়। তো সুন্দরভাবে কি করবা, রিডিং মুখস্থ করে নিবা। আর অপরদিকে যদি তুমি মেডিকেলের ভর্তি পরীক্ষার কথা যদি বলো, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা 10 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে না। তো আমরা কি করবো, মুখস্থ করে নেবো, ঠিক আছে। তারপর চলে আসি যে তোমার আমাদের পড়তে হবে যে উদ্ভিদ কাণ্ডের গৌণ বৃদ্ধির ফলে ভিতরে চাপ কক টিস্যু স্থানে স্থানে ফেটে সৃষ্টি গতিপথকে বোঝায়। তারপর পড়বো যে পত্রনদীয় প্রশোধন সম্পর্কে এখন বিস্তারিতভাবে কি করবো, আমরা আলোচনা করবো, ঠিক আছে। আলোচনা করার মাধ্যমে আমরা পত্রনদীয় প্রশোধন সম্পর্কে জানবো। এখানে বলছে পানির বাষ্পাকারে পত্ররন্ধ্রের পথে বেরিয়ে যা বাতাসের সাথে মিশে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয়, অর্থাৎ কি পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া বলা থাকে। তাহলে এখান থেকে আমরা এতটুকু দেখাই নেব যে তোমার সেই পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া কাকে বলে। তাহলে কি, অর্থাৎ যে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় পত্ররন্ধ্র প্রশোধন বলা হয়। তাহলে এখান থেকে আমরা এই পার্টটা আমরা কি করব, মুখস্থ করে নেব এবং দেখাই নেব যে পানি বাষ্পাকারে পত্ররন্ধ্র থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রশোধন। তোমার উদ্ভিদের কি বলছে এখানে, উদ্ভিদের পাতা, তারপর কচি কাণ্ড, অসংখ্য পত্ররন্ধ্র থাকতে পারে। সেখানে কোথায় থাকতে পারে, ফুলের বৃদ্ধিতে থাকতে পারে, ইম্পর্টেন্ট পাপড়িতে পত্ররন্ধ্র থাকতে পারে। তাহলে এই দুটো পার্ট আমরা কি করব, 2 স্টার ইম্পর্টেন্ট দেবো, মুখস্থ করে নেব। তারপর শতকরা 95 থেকে 98 ভাগ প্রশোধন এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে, কাজে পাতাই প্রশোধনের প্রধান অঙ্গ। তাহলে এখান থেকে যদি কোশ্চেন আমরা আগেই তোমার সাথে জানলাম যে তোমার সেই প্রশোধনের প্রধান অঙ্গ কি, প্রশোধনের প্রধান অঙ্গ হচ্ছে পাতা, সে কি, ঠিক আছে না। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা যে পত্ররন্ধ্রীয় প্রশোধন, যে তোমার রন্ধ্রের মাধ্যমে পাতার মাধ্যমে অতিরিক্ত বাষ্পাকারে পানি বের হয়ে যায়, সেই প্রক্রিয়াকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া বলা হয়। এটা সাধারণভাবে কি পাতা, কচি কাণ্ডে ঘটতে পারে, এবং তোমার শতকরা 95 থেকে 98 ভাগ পত্ররন্ধ্র প্রশোধনের মাধ্যমে সম্পূর্ণ হয়, এবং এর প্রধান অঙ্গ হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন। তো এই পার্টটা তোমার থেকে এই যে এতটুকুই পার্টটা তোমার থেকে 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো শতকরাটা সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিবা, ঠিক আছে, এবং বইটা দেখাই নিবা। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজটা এখানে কি বলছে দেখো তো, এখানে আমরা পত্ররন্ধ্রীয় সম্পর্কে আলোচনা করলাম, এখন কি ত্বকীয় সম্পর্কে আলোচনা করব। ত্বকীয় তো আর একটা নাম হচ্ছে তোমার কি কিউটিকুলার প্রশোধন। তাহলে কিউটিকুলার প্রশোধন আর একটা নাম কি, ত্বকীয় প্রশোধন আর একটা নাম কি, তোমার কি হবে, তোমার কিউটিকুলার প্রশোধন হবে। পড়িনি, উদ্ভিদ দেহের শুষ্কতা হাত থেকে রক্ষা করার জন্য বহিত্বকের উপর যে কিউটিন জাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থ আস্তরণ থাকে তাকে কিউটিকল বলা হয়। তাহলে এখান থেকে জাস্ট এতটুকু রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না। এতটুকু তোমার রিডিং দিলেই তোমার হয়ে যাবে, কিছু পুস্তকের দরকার নেই। কিউটিন হলো স্নেহ জাতীয় পদার্থ। তাহলে এই যে তোমার এইটা এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে, ঠিক আছে না। তাহলে যদি কোশ্চেন যদি আসে, তাহলে কিউটিন কোন ধরনের পদার্থ, কিউটিন এক ধরনের তোমার কি স্নেহ জাতীয় পদার্থ হতে পারে। তাহলে এটা কি করবা ভাইয়া, পুরা টনটনা মুখস্থ করবা। তারপর বিশেষত পাতার উভয় পাশে বহিত্বকে কিউটিকল থাকে, যেসব উদ্ভিদ আর্দ্র ছায়াময় পরিবেশে জন্মায় তাদের কিউটিকল বেশ পাতলা থাকে। এ ধরনের উদ্ভিদের ত্বকীয় প্রশোধনের হার বেশি। জাস্ট রিডিং, কিউটিকল পাতলা হলে কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়, অর্থাৎ প্রশোধন হয়। পত্রত্বকের কিউটিকল ভেদ করে সংগঠিত
প্রশোধনকে বলা হয় ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন প্রক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে তোমরা এতটুকু বুঝতে করতে পারো সিকিউর জন্য যে তোমার হচ্ছে কি মানে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন কাকে বলে। অর্থাৎ তো এখানে বলছে তোমার হচ্ছে কি পত্রত্বকে কিউটিকল ভেদ করে সংঘটিত প্রশোধনকে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন বলা হয়। তাহলে সিকিউর জন্য ওভারঅল তোমার হচ্ছে কি সিকিউর জন্য এটা তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না। তা আমি তোমাদেরকে কি দেখাই দিই যে পত্রত্বকের বা কিউটিকলে ভেদ করে সংঘটিত তো তোমার প্রশোধন কে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন প্রক্রিয়া বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করে নেব। তারপর আমরা চলে আসি যে বলছে যদিও পত্ররন্ধ্রীয় প্রশোধন তুলনায় এর পরিমাণ কম, তথাপি অত্যাধিক শুষ্ক অবস্থায় যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং এর ফলে পত্ররন্ধ্রীয় প্রশোধন বা বন্ধ হয়ে পড়ে তখন ত্বকীয় প্রশোধন চলতে থাকে। শতকরা তোমার থেকে 2 থেকে 5% প্রশোধন এই প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। তাহলে এই যে শতকরাগুলো ইম্পর্টেন্ট, যে পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পূর্ণ হতে পারে কত পার্সেন্ট, তারপর ত্বকীয় মাধ্যমে কত পার্সেন্ট হতে পারে, কিউটিকুলার মাধ্যমে কত পার্সেন্ট হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে কি করব, আমরা সুন্দরভাবে বইটা দেখাই নেব যে তোমার কি ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধনের মাধ্যমে প্রশোধন সম্পূর্ণ হতে পারে বা 2 থেকে 5%। এটা আমরা টন মুখস্থ করব। তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাও, সমস্যা নাই, কিন্তু তোমাকে তোমার এই পয়েন্টটা মুখস্থ করতে হবে, মনেও রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম, তারপর আমরা এতটুকু সম্পর্কে জানলাম। তারপর কি বলছে, তারপর নিচে অল্প একটু হালকা পাতলা তোমার রিডিং দিতে হবে যে এমন অবস্থায় মাত্রাতিরিক্ত প্রশোধনের ফলে উদ্ভিদ প্রভৃতি ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অর্থাৎ যে কোনো জিনিস তোমার লাইফে যে কোনো জিনিস সেটা তোমার অতিরিক্ত জিনিস একদমই ভালো না। তেমনইভাবে তোমার সেই উদ্ভিদের ক্ষেত্রে প্রশোধন যদি হ্যাঁ প্রশোধন তোমার 99% সংঘটিত হতে পারে, মানে ইটস গুড, কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না। প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ একসময় মারাও যেতে পারে। এখানে বলছে তোমার কি মরুচ উদ্ভিদের কিউটিকল বেশ পুরু থাকে বলে ত্বকীয় প্রশোধন অত্যাধিক কম থাকে। জাস্ট তোমার কি রিডিং দিলে তোমার হয়ে যাবে। তো আমরা তোমার কি ত্বকীয় প্রশোধন থেকে এতটুকু সম্পর্কে জানলাম যে ত্বকীয় প্রশোধন এক ধরনের তোমার কিউটিন থাকতে পারে, কিউটিকল থাকতে পারে, কিউটিকল আবৃত। কিউটিন হলো তোমার কি স্নেহজাতীয় পদার্থ। হ্যাঁ, তোমার এখানে থেকে বললাম যে তোমার কি ত্বকীয় প্রশোধন বা কিউটিকুলার প্রশোধনটা কাকে বলে, সংজ্ঞাটা সিকিউর জন্য পড়ে নেব। সিকিউতে করার জন্য যে পত্রত্বকের কিউটিকল ভেদ করে সংঘটিত প্রশোধনকে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন বলা হয়। এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উড বি মোর দেন ইনাফ ফর ইউ, ঠিক আছে। তারপর শতকরার পরিমাণটা সুন্দরভাবে জেনে নেব যে শতকরা অনুপাতটা হতে পারে 2 থেকে 5% হতে পারে। শেষ, এখান থেকে এতটুকুই শেষ। এখান থেকে একাডেমিক টু অ্যাডভান্স এবং তোমার কি বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এতটুকুই তুমি পড়লে এতটুকুই তোমার লাগবে, আর একটা সিঙ্গেল ওয়ার্ডও লাগবে না। ভাইয়াকে বিশ্বাস করো, তো সুন্দরভাবে পড়াশোনা করো, দেখবা লাস্ট মুমেন্টে যখন পরীক্ষা হলে তুমি তোমার কি কোশ্চেনটা পাবা এবং কোশ্চেনগুলো দেখবা, তখন আমার কথাই মনে পড়বে যে ভাইয়া অবশ্যই পড়েছিল বিধায় আমরা এখন পাইতেছি। তো সুন্দরভাবে ওই আশায় তোমরা কি বসে থাকো না থেকে সুন্দরভাবে পড়াশোনাটা করো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে তোমার লেন্টিকুলার প্রশোধনে আমরা কি চলে আসি যে লেন্টিকুলার প্রশোধনটা আমরা এখন সুন্দরভাবে পড়বো কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে আমাদের একাডেমিক এবং এডমিশনের জন্য। উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় তোমার কাণ্ডের কক টিস্যু স্থানে স্থানে ফেটে গিয়ে যে লেন্টিসেল সৃষ্টি হয় তাকে বলা হয় লেন্টিকুলার প্রশোধন বলা হয়। অর্থাৎ তোমার কি আমাদের গাছে যে বাকল সৃষ্টি হয় সেটাই হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। অর্থাৎ এই বাকলের তোমার কি মাধ্যমে উদ্ভিদ বায়বীয় কি পদার্থগুলো বাইরে বের করে দেয়। এখানে বলছে লেন্টিসেল দিয়ে কিছু কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যায়। পানি যখন এখানে এতটুকু মুক্ত করতে হবে যে পানি যখন বাষ্পাকারে লেন্টিসেল পথে বেরিয়ে যায় তখন তাকে লেন্টিকুলার প্রশোধন প্রক্রিয়া বলা হয়। তাহলে এটা তোমার টনটনা মুখস্থ করতে হবে। তো কোনটা মুখস্থ করতে হবে, যে দেখো অর্থাৎ এখানে বলছে পানি যখন বাষ্পাকারে লেন্টিসেলের পথে বের হয়ে যায় তখন তাকে লেন্টিকুলার প্রশোধন বলে। তাহলে এটা কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে না। আমরা কি করব, মুখস্থ করে নেব, ঠিক আছে। তাই এতটুকু পাঠ আমরা কি করব, সিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব। চলো আমরা সুন্দরভাবে কি করে নিই, দাগাই নেই বইটা, ঠিক আছে না, বইটা আন্ডারলাইন করে নিবা, ঠিক আছে। তারপর বলছে খুব কম পরিমাণ পানি এ পথে বের হয়ে যায় লেন্টিসেল পেরিডার্মের স্তরে অবস্থান করে। তাহলে লেন্টিসেল কোন স্তরে অবস্থান করতে পারে, পেরিডার্মের স্থানে অবস্থান করতে পারে। তাহলে এই পার্টটাও মুখস্থ করবা। একটোডার্ম, পেরিডার্ম, তারপর মেসোডার্ম, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব যখন টিস্যু এবং তোমার কি তন্ত্র সম্পর্কে আলোচনা করব অষ্টম অধ্যায়। এর জন্য দিবারাত্রি তোমার কি সমানভাবে প্রশোধন চলতে পারে। তাহলে একটা তোমার এমসিকিউতে কোশ্চেন চলে আসছিল বোর্ড কোশ্চেনে যে দিবারাত্রি 24 ঘন্টা কোন প্রশোধন সম্পূর্ণ হতে পারে, 5 স্টার ইম্পর্টেন্ট টপিক এমসিকিউর জন্য, যে তোমার কি লেন্টিকুলার প্রশোধন হতে পারে। তাহলে এটা ইম্পর্টেন্ট। উদ্ভিদ প্রশোধন প্রক্রিয়া যে পরিমাণ পানি হারায় তার মাত্র 1% লেন্টিসেল প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে যেতে পারে। তাহলে পার্সেন্টেজটাও তোমাকে মুখস্থ করে নিতে হবে। তো ভাইয়া সুন্দরভাবে আরেকবার রিভিশন দিচ্ছে যে লেন্টিকুলার প্রশোধন থেকে এতটুকু মুখস্থ করবা।
সংজ্ঞাটা মুখস্থ করলে হয়ে যাবে যে পানি যখন বাষ্পাকারে লেন্টিসিলের পথে বেরিয়ে যায় তখন লেন্টিকুলার প্রশোধন বলে। এটা তোমার থেকে দিবারাতে তোমার থেকে সমানভাবে তোমার সেই লেন্টিসেল সম্পূর্ণ হতে পারে, অর্থাৎ দিবারাতে 24 ঘন্টা কোন প্রশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, লেন্টিসেল প্রক্রিয়ার মাধ্যমে তোমার সেই প্রশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, এবং এটা এর পার্সেন্ট হচ্ছে তোমার সেই 1% হতে পারে। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে এখান থেকে এতটুকু পড়ে নেব। তারপর তোমার কি বলছে, বক্স দিয়ে দিয়েছে। তো আমি আগেই বলছিলাম যে কোনো বইয়ের ক্ষেত্রে যে কোনোই বক্স তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না। সেটা তোমার কি সেটা তোমার মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তোমার কি তোমার এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। বই বা তোমার বক্সগুলো তোমার সুন্দরভাবে দেওয়া আছে, সুন্দরভাবে বই থেকে পড়ে নিবা, ঠিক আছে না। বিশেষ করে তোমার বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট টপিক এগুলো, ঠিক আছে না। বক্সগুলাই 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে আমরা কি করবো, আন্ডারলাইন করে নেব। চলো আমরা পড়ে নিই। এখানে বলছে পত্ররন্ধ্র প্রশোধন কি বলছে, অর্থাৎ পত্ররন্ধ্রের প্রশোধন পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পূর্ণ হয়। অপরদিকে কিউটিকল প্রশোধন হচ্ছে কি প্রশোধন কিউটিকলের প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে অবশ্যই। তারপর এখানে বলছে পত্ররন্ধ্র বন্ধ থাকলে তোমার কি প্রশোধন বন্ধ থাকে, আর ত্বকীয় বা প্রশোধন তোমার কি পত্ররন্ধ্র বন্ধ থাকলে প্রশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। এটা একটু ভিন্ন ধর্মীয়। তারপর প্রশোধনের হার তোমার অনেক বেশি, যেখানে 90 থেকে 98% প্রশোধন প্রক্রিয়া হার। আর অপরদিকে তোমার কি কিউটিকল বা ত্বকীয় প্রক্রিয়া হার হচ্ছে তোমার কি একটু কম, 2 থেকে 5%, ঠিক আছে না। অর্থাৎ এই ধরনের প্রশোধন কোন ধরনের প্রশোধন, পত্ররন্ধ্রীয় প্রশোধন রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর ত্বকীয় প্রশোধন রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। রক্ষী কোষটা কি তুমি কেমন কোশ্চেন করতে পারো। রক্ষী কোষটা হচ্ছে এক ধরনের তোমার দরজা জানালার মতো, অর্থাৎ তোমার কি পাতা যখন তোমার কি মানে বাইরে বা তোমার কি বাষ্পাকারে পানি বের করে দেয় তখন, বা তোমার কি পাতার মধ্যে এক ধরনের তোমার দরজার মতো একটা কি ছিদ্র থাকে, সেটা হচ্ছে রক্ষী কোষ। সেটা তোমার যখন বাইরে বের করে দিতে পারে তখন ওই তোমার ছিদ্রটা উন্মুক্ত হয়, বিধায় আমরা উদ্ভিদরা তোমার কি পরিবেশে তোমার কি পানি নির্গমন করতে পারে বাষ্পাকারে। আর যখন বন্ধ থাকে তখন আর বাইরে নির্গত হতে পারে না। তো রক্ষী কোষ এক ধরনের দরজার মতো। তো রক্ষী কোষ এই তোমার থেকে প্রশোধন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করতে পারে। সেটা কোন ধরনের প্রশোধন প্রক্রিয়া, পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া। আর কোনটা নিয়ন্ত্রণ করে না, ত্বকীয় প্রশোধন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে পারে না। তো ভাইয়ের সঙ্গে আরেকবার আমরা রিভিশন দেবো। আমি বেসিক্যালি তোমার অল্প একটু টপিক পড়াই আর বারবার রিভিশন দিই। তো সুন্দর ভাই ক্লাসটা করলে এখানেই তোমার পড়া মুখস্থ হবে 70 থেকে তোমার 80%, আর বাকি 20% তোমার বাসায় পড়তে হবে। আমরা পড়ি যে পত্ররন্ধ্রীয় প্রশোধন হচ্ছে কি প্রশোধনের মাধ্যমে পত্ররন্ধ্র প্রশোধন পত্রের মাধ্যমে সংগৃহীত হয়, আর ত্বকীয় প্রশোধন কিউটিকলের মাধ্যমে সম্পূর্ণ হয়। এটা তোমার পত্ররন্ধ্র বন্ধ থাকলেও প্রশোধন বন্ধ থাকে, আর পত্ররন্ধ্র বন্ধ থাকলেও প্রশোধন প্রক্রিয়া চলতে থাকে। এর তোমার পার্সেন্টেজ তোমার 95 থেকে 98%, এর পার্সেন্টেজ হচ্ছে তোমার কি 90 থেকে, অর্থাৎ তোমার পার্সেন্টেজটা আসবে 2 থেকে 5% আসতে পারে। তো এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব। তারপর রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটা, রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না তোমার কি তোমার ত্বকীয় বা কিউটিকল এর ভূমিকা নেই। আর অপর দিকে তোমার কি তোমার রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে তোমার কি পত্ররন্ধ্রীয় প্রশোধন রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। তো এখান থেকে আমরা প্রশোধন প্রক্রিয়া তোমার কি প্রশোধন এই পার্টটা আমরা সুন্দরভাবে শেষ করে দিলাম। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে যদি তুমি ক্লাসটা করে নাও, আমি তোমার 100% গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তুমি মেইন এক্সামে তুমি 2 থেকে 3টা কোশ্চেন তোমার কি কমন পাবা। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা মনোযোগ সহকারে করলেই তোমার পড়া এখানেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সুন্দরভাবে ক্লাসটা করবো, ঠিক আছে। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিক এখানে কি দেওয়া আছে, নেক্সট টপিকটা দেওয়া আছে পত্ররন্ধ্র সম্পর্কে আমরা কি করব আলোচনা করব, যার বা পত্ররন্ধ্রকে বলা হয় স্টোমাটা বলা হয়। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে বইটা আমরা কি করব দেখায় নেব। তো এখানে কি বলছে যে পাতা বা কচি কাণ্ডের ঊর্ধ্ব এবং নিম্নত্বকে বহিত্বকে এপিডার্মিসে অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে বলা হয় পত্ররন্ধ্র, যার ইংলিশটা আমাকে বলা হয় স্টোমাটা। স্টোমাটা এটা এক বচন, এবং তোমার স্টোমাটা বলা হয় বহু বচন, আর স্টোমা হচ্ছে এক বচন। এটা তোমার এই যে এই কোশ্চেন, এই সিম্পল কোশ্চেনটা তোমার সিম্পল কোশ্চেনটা তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার চলে আসছিল। তো এটা একটু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না, এটা পড়ে নেব, ঠিক আছে না। ভাবা যায় যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন চলে আসলো। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে যে পাতা এবং কচি কাণ্ডে ঊর্ধ্ব এবং নিম্নত্বকে তোমার কি অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে বলা হয় পত্ররন্ধ্র। তাহলে যদি তোমার সিকিউতে যদি তোমার কোশ্চেন চলে আসে, যদি কোশ্চেন তোমার চলে আসে যে তোমার সিকিউতে যদি ক নম্বর কোশ্চেন চলে আসবেই যে পত্ররন্ধ্র কাকে বলা হয়, অর্থাৎ পাতার ঊর্ধ্ব এবং নিম্নত্বকে বহিত্বকে এপিডার্মিসে অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলা হয়। তারপর এখানে বলছে তোমার কি পত্ররন্ধ্র শুধু বিশেষ ধরনের ছিদ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ। তাহলে তোমার এখান থেকে কোশ্চেন যদি এমসিকিউতে কোশ্চেন চলে আসতে পারে যে তোমার পত্ররন্ধ্র এক ধরনের কি ক্ষুদ্রান্ত না বৃহদান্ত, অবশ্যই হবে ক্ষুদ্রাঙ্গ হবে, ঠিক আছে। তারপর এর অঙ্গের মাধ্যমে কয়েকটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিহিত হতে পারে, এর মাধ্যমে প্রশোধন প্রক্রিয়া পরিচালিত হয়। অর্থাৎ কিসের মাধ্যমে প্রশোধন প্রক্রিয়া পরিচালিত হতে পারে, পাতার মাধ্যমে প্রশোধন প্রক্রিয়া পরিচালিত হতে পারে। সারা শ্বসন এবং শ্বসনের প্রক্রিয়াতে এর ভূমিকা আছে। হ্যাঁ, এর সাথে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার বিষয়টাও নিয়ন্ত্রিত। প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি বর্গ
সেন্টিমিটার, তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার আসবে, তাহলে কি সেন্টিমিটার স্কোয়ার আসবে, প্রতি যেহেতু স্কোয়ার বলছে তো সেন্টিমিটার স্কোয়ার হবে, সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, সেন্টিমিটার কিউব কখনো হবে না। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে তোমার কি কত এলাকা জুড়ে অবস্থান করে থাকে, অর্থাৎ 1000 থেকে 60,000টি তোমার জুড়ে অবস্থান করতে পারে। তাহলে এখান থেকে বুঝতে করতে হবে যে তোমার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় তোমার 1000 থেকে 60,000 পত্রান্ত থাকতে পারে, যেটা তোমার এটাই তোমার এই টপিকটা তোমার এমসিকিউতে তোমার মেইন এক্সামে তোমার চলে আসছিল, ঠিক আছে না, কোনো এক বোর্ড কোশ্চেনে। তো এইটাই টপিকটা তোমার এমসিকিউর জন্য 100 তোমার 10% ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এটা এমসিকিউর জন্য আমরা কি পড়ে নেব, যে তোমার কোশ্চেন এখান থেকে এভাবেই আসতে পারে। আমি আবার রিভিশন দিচ্ছি যে পত্রান্ত তোমার ঊর্ধ্বতা এবং নিম্নতা অবস্থান করে থাকে এবং সেটা তোমার দুটি রৈখিক কোষ দ্বারা পরিবেষ্টিত হতে পারে। তাহলে তো কোশ্চেন যদি চলে আসে যে তোমার কি পত্রান্ত কি দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, পত্রান্ত রৈখিক কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে না। তারপর এখানে বলছে পত্রান্তকে কি বলা হয়, স্টোমাটা বলা হয়। এক বচন হচ্ছে কি স্টোমা, বহু বচন হচ্ছে স্টোমাটা। এটা এক ধরনের ছিদ্র না, এটা এক ধরনের বিশেষ ধরনের ক্ষুদাঙ্গ। এর প্রতি বর্গ সেন্টিমিটার এলাকা জুড়ে তোমার 1000 থেকে 60,000টি পত্রান্ত থাকতে পারে, এটা একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তারপর পত্রান্তের গঠনে আমরা চলে যাব। পত্রান্তের গঠন এখানে কি বলছে দেখো, অর্থাৎ পত্রান্ত পাতার কিউটিকলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতি রৈখিক কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। তাহলে কয়টি অর্ধাকৃতি তোমার কি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, দুইটি হতে পারে, ঠিক আছে না। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করবা। এদের তোমার কি এদের দিয়ে বেষ্টিত রন্ধ্র নিয়ে গঠিত। পত্রান্তের রৈখিক কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, ঠিকই বলছে, এটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকতে পারে, লেস দেন ইম্পর্টেন্ট। তো আমরা সুন্দরভাবে এমনিতে পড়ে নেব যে সুস্পষ্ট নিউক্লিয়াস বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজমে থাকে, অর্থাৎ রৈখিক কোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে। রৈখিক কোষের চারিদিকে অবস্থিত সাধারণত তোমার ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকৃতি সহকারী তোমার ত্বকীয় সহকারী কোষ থাকে। স্টোমাটা নিচের একটি বড় বায়ুকোটরি থাকতে পারে, তাহলে কি বড় বায়ুকোটরি তোমার কি থাকতে পারে। জাস্ট এই পার্টটা রিং দিলেই তোমার কি হয়ে যাবে, হামরি ইম্পর্টেন্ট টপিক না, জাস্ট রিং দিলেই হয়ে যাবে। এখান থেকে এতটুকু মনে রাখবা যে তোমার এখানে দুটি অর্ধচন্দ্রাকৃতি তোমার কি থাকে, রৈখিক কোষ থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। কিন্তু তোমার সিকিউর জন্য বেসিক্যালি তোমার কি এই যে সিকিউর জন্য তোমার এই পার্টটা তোমার কি মুখস্থ করতে হবে, কোন পার্টটা, এই যে এই নিচের পার্টটা মুখস্থ করতে হবে, যেমন নিচের পার্টটা মুখস্থ করতে হবে সিকিউর জন্য। আর এই যে তোমার এই চিত্রটা তোমার সিকিউর জন্য একদম তোমাকে একদম আঁকতে হবে। এটা তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না। সিকিউর জন্য তোমাকে আঁকতে হবে এই চিত্রটা, যে তোমার এটা তোমার কি সহকারী কোষ হতে পারে, তারপর তোমার রৈখিক কোষ হতে পারে। এই চিত্রটা তোমার ওভারঅল কি তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই যে এই সিকিউরটা। তো আমরা এই সিকিউতে চিত্রটা আমরা সুন্দরভাবে কি করব, তোমার বাসায় অঙ্কন করা শিখবা। এই যে চিত্রগুলো আমরা কি করব, বাসায় অঙ্কন করা শিখব। তারপর চলে আসি, তারপর এখানে টপিকে চলে আসি, যেখানে বলছে কি টপিকে কি বলছে দেখো। এখানে বলছে অধিকাংশ উদ্ভিদ পত্রান্ত সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা পূর্ণ খোলা থাকতে পারে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ থাকতে পারে। যেমন ব্যতিক্রম ধর্মী হচ্ছে পাথরকুচি পাতা। এই ব্যতিক্রমটাই সুন্দরভাবে তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এটা সুন্দরভাবে আমরা কি 10 স্টার ইম্পর্টেন্ট দেবো, যে কিছু কোশ্চেন আসতে পারে যে তোমার রাতেই তোমার কি কোন নিচের কোন গাছটি তোমার কি পত্রান্ত খোলা থাকতে পারে, পাথরকুচি খোলা থাকতে পারে, আর 3টা অপশন তোমাকে ভুল দিয়ে দিবে। তাহলে এখান থেকে এতটুকু বুঝতে করবা যে পত্রান্ত কয়টা থেকে কয়টা খোলা থাকে, সকাল 10টা থেকে 11টায় খোলা থাকে এবং বিকাল 2টা থেকে 3টা তোমার কি পূর্ণ খোলা থাকে এবং অনেক সময় আংশিক পূর্ণ খোলা থাকে। তাহলে এর তোমার অফিস আওয়ার হচ্ছে তোমার কি 10 থেকে 11টার সময় শুরু হয় এবং 2 থেকে 3টার সময় এটা পূর্ণ খোলা থাকতে পারে এবং 3 থেকে 4টার পর সেটা আংশিক এবং রাত্রে একদম তোমার কি বন্ধ হয়ে যেতে পারে। এবং সেটা তোমার ব্যতিক্রম ধর্মী একটা গাছ হচ্ছে তোমার কি পাথরকুচি পাতা। তো এখান থেকে এতটুকু আমরা কি করব, দেখাই নেব এবং মুখস্থ আমরা কি করব, মুখস্থ আমরা সুন্দরভাবে আমরা কি করব, করাই নেব, ঠিক আছে। তো মুখস্থ করে আমরা নেব। তো দেখাই নেই যে তোমার সকাল তোমার পত্রান্ত তোমার কি সকাল তোমার 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকতে পারে এবং অন্যান্য আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ হয়ে যায় এবং ব্যতিক্রম ধর্মী হচ্ছে কি পাথরকুচি পাতা। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। এবং এই যে তোমার একটি পত্রান্তের গঠন, এই যে চিত্রটা সুন্দরভাবে কি করবা, এই চিত্রটা সুন্দরভাবে বাসায় অঙ্কন করা শিখবা, কেননা এই চিত্রটা তোমার কি অনেক ইম্পর্টেন্ট, সিকিউতে অনেক ইম্পর্টেন্ট। এই চিত্রটা সুন্দরভাবে বাসায় অঙ্কন করা শিখবা, তাও আমি সুন্দরভাবে অঙ্কন করে দিব। তারপর চলে আসি, তারপর এখানে কি বলছে পত্রান্তের কাজ আছে। তো পত্রান্তের কাজটা অল্প একটু পড়তে হবে, কেননা ইম্পর্টেন্ট। অর্থাৎ পত্রান্তের কাজটা কি, অর্থাৎ পত্রান্ত 3টি শরীরবৃত্ত কাজের সাথে সম্পর্কযুক্ত। সেই 3টে শরীরবৃত্ত কাজটা কি, একটা হচ্ছে প্রসেদন 1 নম্বর, 2 নম্বরটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ, তাহলে 3 নম্বরটা হচ্ছে তোমার কি শ্বসনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে প্রসেদন তারপর তোমার কি সালোক সংশ্লেষণ এবং তোমার হচ্ছে কি শ্বসন, এই 3টার সাথে তোমার কি পাতা যুক্ত,
যাকে পাতা যুক্ত বা পত্ররন্ধ্র একে বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। তারপর এখানে বলছে তোমার কি পত্ররন্ধ্রের মাধ্যমে সালোকসংশ্লেষণ এবং শ্বসন চলাকালীন সময় উদ্ভিদ অঙ্গ এবং বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে। তাহলে গ্যাসীয় বিনিময় ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে? তোমার কি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। সেই গ্যাসীয় পরিবহন ঘটায় তোমার কি কোন অঙ্গ? পত্ররন্ধ্র ঘটতে পারে। সেই গ্যাসীয় মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড এবং কি অক্সিজেন গ্যাস। তাহলে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর বলছে উদ্ভিদ দেহের থেকে অতিরিক্ত পানি প্রশোধন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের করে দেওয়ার প্রধান কাজ হচ্ছে পত্ররন্ধ্রের প্রধান কাজ। আমরা আগেই জেনেছি, ঠিক আছে না? এতে পরিবেশের শীতল থাকে, অতি তাপের ক্ষতি থেকে উপাঙ্গ রক্ষা পায়। তাহলে এখান থেকে এতটুকু রিডিং দিবা। পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো ক্লোরোপ্লাস্টে থাকা এরা শ্বসন প্রক্রিয়া অংশগ্রহণ করে থাকে। তাহলে আমরা আগেই 19 পড়ছিলাম যে প্লাস্টিক হচ্ছে 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। সেই তোমার সবুজ বর্ণের প্লাস্টিকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। তারপর তোমার হলুদ এবং নীল বর্ণের প্লাস্টিকে বলা হয় ক্রোমোপ্লাস্ট বলা থাকে, এবং যেগুলো শিপায় অবস্থান করে থাকে সেগুলো বলা হয় ক্রোমোপ্লাস্ট বলা হয়। তাহলে কি না লিউকোপ্লাস্ট বলা হয়। তো এখান থেকে আমরা এই পার্টটা থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা কি ধারণা আমরা কি পেয়ে গেলাম, ঠিক আছে? তারপর আমরা চলে আসো যে তারপর এখানে কি বলছে দেখো। এখানে বলছে যে তোমার কি মানে 4 নম্বর পয়েন্টে বলছে প্রশোধনের সময় পানি জলীয় বাষ্পের পত্ররন্ধ্রের মধ্য দিয়ে তোমার কি হতে পারে? নির্গত হতে পারে, ঠিক আছে? লুকায়িত তোমার কি পত্ররন্ধ্র প্রশোধনের হার হ্রাস করে। তাহলে এই যে তোমার কি লাস্ট পার্টটা তোমার আউটপুটটি ইম্পর্টেন্ট। তোমার কোশ্চেন তোমাকে বলে দেবে যে তোমার কি লুকায়িত পত্ররন্ধ্র কি করে থাকে? প্রশোধনে তোমার কি মানে হ্রাস করে না বৃদ্ধি করে থাকে। তাহলে এটা ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট, অপরদিকে তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক। আর এই যে পুরো পার্টটাই পড়লাম পত্ররন্ধ্রের কাজ, এটা সিকিউতে তোমার কি চলে আসতে পারে। যে সিকিউতে তোমার উদ্দীপক দিয়ে দিল, বলে দিল যে তোমার কি পত্ররন্ধ্রে তোমার কি কাজ ব্যাখ্যা করতে হয়। সিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট টপিক, তো সিকিউর জন্য মুখস্থ করে নেবা। আর এডমিশনের ক্ষেত্রে যতটুকু দেখা দিয়েছি ততটুকুই পড়লেই হবে। তা আরেকবার আমরা রিভিশন দিয়ে দিই। এখানে কি বলছে যে তোমার উদ্ভিদের তোমার প্রধান তোমার 3টি শর্তবিত রয়েছে। সেটা প্রশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, শাসন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে। প্রথমত কাজ হচ্ছে কি পরিবেশের তোমার গ্যাসীয় বিনিময় ঘটা, অর্থাৎ গ্যাসীয় মধ্যে রয়েছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। তারপর এটা পত্ররন্ধ্রের মাধ্যমে তোমার কি বাইরে নির্গত হতে পারে অতিরিক্ত পানি। তারপর এটা কি পত্ররন্ধ্র ক্লোরোপ্লাস্টের ভূমিকা রয়েছে, তাই সালোকসংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর প্রশোধনের সময় পানি বাষ্পাকারে পত্ররন্ধ্রের মাধ্যমে নির্গত হয়। তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে? বাষ্পকরণ প্রক্রিয়ার মাধ্যমে। তারপর এখানে বলছে লুকায়িত পত্ররন্ধ্র প্রশোধন প্রক্রিয়া কি করে থাকে? হ্রাস ঘটে থাকে। তাহলে এখান থেকে এতটুকু আমরা কি করব? মুখস্থ করে নিব। এখান থেকে এতটুকু করলে মুখস্থ করলে হয়ে যাবে। তো সুন্দরভাবে আমরা কি করব? ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা পাঠটা মুখস্থ করে নেব। আজান দিচ্ছে, এর জন্য 5 মিনিট আমরা কি করি? ব্রেক নিই।
তো হ্যালো ভাইয়াপুরা, আমরা আজানের জন্য আমরা ব্রেক নিয়েছিলাম, ঠিক আছে না? তো ব্রেক নেওয়ার ফলে আমাদের অল্প একটু আমরা ফ্রেশ মাইন্ড হলাম, ঠিক আছে না? এবং মনটা অনেক তোমার হচ্ছে কি সতেজ হইলো এবং ব্রেনটাকে আমরা রেস্ট দিতে পারলাম। তো আমরা এখন কি টপিকের ভেতরে আমরা কি চলে আসি, ঠিক আছে? টপিক সম্পর্কে আমরা আলোচনা করব এবং সুন্দরভাবে শেষ করে দেবো। তো আমরা পত্ররন্ধ্রের কাজটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা স্টোমাটা এবং স্টোম্যাটার মধ্যে পার্থক্য আমরা কি সুন্দরভাবে আমরা কি করব পড়ে নেব, ঠিক আছে না? তো ভাইয়ের সঙ্গে কি করব আমরা সুন্দরভাবে পড়ে নেব, ঠিক আছে? তো এই যে আমরা আগে যে যতটুকু আমরা লিখছিলাম অতটুকু আমরা কি করব, এতটুকু আমরা আগে মুছাই দিই, কেননা এখান থেকে এখানে অল্প একটু লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এগুলো লিখতে হবে। তো চলো, এটা তোমার হচ্ছে কি যে বক্স বলছিলাম না, এটা তোমার বিশেষ করে তোমার মেডিকেলের জন্য লেস দেন ইম্পর্টেন্ট, কিন্তু সিকিউর জন্য তোমার কি মানে কয়ের জন্য এবং ক্ষয়ের জন্য একটু ইম্পর্টেন্ট, হালকা পাতলা ইম্পর্টেন্ট, তো 2 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবা সিকিউর জন্য আমরা সুন্দরভাবে পড়ে নিব। তো চলো পড়ে নিই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে সমস্ত ধাতুকে বলা হয় স্টোমা বলা হয়। তাহলে এই যে তোমার এই এতটুকু পয়েন্ট তোমাদের মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? যে বলবে যে সিকিউতে তোমার আছে কি সিকিউতে তোমার বলে দিবে যে স্টোমা কাকে বলে থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে সমস্ত সমসত্ব ধাতুকে বলা হয় স্টোমা। স্টোমাটা একটি কলয়েড ধর্মীয় দ্রবণ। তাহলে এই যে এটা তোমার হচ্ছে কি মানে তোমার যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসছিল যে কলয়েড ধর্মীয় দ্রবণ কোনটা স্টোমা হতে পারে, ওখানে দেওয়া ছিল স্টোমাটা, স্টোমা, পাতা, কোনোটি নয়। তাহলে স্টোমা রাইট অ্যান্সার। তারপর এখানে বলছে স্টোমাটা যে উদ্ভিদের পাতার ত্বকে যে রন্ধ্র বা ছিদ্র থাকে তাকে বলা হয় স্টোমাটা বলা হয়। এটাও তোমার মেইন এক্সামের জন্য, অর্থাৎ কি তোমার মেইন এক্সামের জন্য তোমার ইম্পর্টেন্ট, সিকিউতে তোমার হচ্ছে কি শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটাও মুখস্থ করে নিবা। তারপর 2 নম্বর পয়েন্টে চলে আসি যে স্টোমাটে বিভিন্ন ধরনের প্রোটিন কি কি থাকতে পারে ভাইয়া পুরা দেখো তো। এখানে তোমার বিভিন্ন ধরনের প্রোটিন থাকতে পারে, দেখো অর্থাৎ বিভিন্ন ধরনের তোমার কি প্রোটিন দানা, এনজাইম, তারপর স্টার্চ দানা, লৌহ, রাইবোজম, তারপর কি প্রোটিন যৌগ, ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএ ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এবং ভিটামিন থাকতে পারে। জাস্ট এখান থেকে রিডিং দিলে হয়ে যাবে, আহামরি ইম্পর্টেন্ট না। তারপর এখানে কি বলছে দেখো, তারপর এখানে কি বললো দেখো, এখানে আমরা সুন্দরভাবে কি করবো করে নেব। চলো তারপর এখানে কি বললো যে তোমার স্টোমাটাতে একটি তোমার কি তোমার স্টোমাটাল রন্ধ্র বা ছিদ্র দুটি রক্ষীকোষ নিয়ে গঠিত হতে পারে। তাহলে কয়টি রক্ষীকোষ নিয়ে গঠিত হতে পারে? 2টি রক্ষীকোষ নিয়ে গঠিত হতে পারে। এখান থেকে এতটুকুই এমনিতে আনলাইন দিয়ে দিবা। 3 নম্বর পয়েন্টে চলে আসো। 3 নম্বর পয়েন্টে এখানে কি বলছে যে তোমার কি সালোক সংশ্লেষণ অন্ধকার বিক্রিয়া স্টোমাটাতে সংঘটিত হয়। তাহলে কি অন্ধকার পর্যায়ে স্টোমাটাতে বিক্রিয়া সংঘটিত হতে পারে কোনটা? সালোক সংশ্লেষণ স্টোমাটার মাধ্যমে কি অন্ধ প্রক্রিয়া তোমার অন্ধকার প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা, এটা ইম্পর্টেন্ট, অল্প একটু ইম্পর্টেন্ট, হালকা পাতলা। তো এমনিতে এক্সট্রাভাবে গোল চিহ্ন দিয়ে দিবা। আবার এখানে বলছে স্টোমাটা, অপরদিকে স্টোমাটা অন্তন টিস্যু পরিবেশ বায়ুর মধ্যে গ্যাসীয় বিনিময় স্টোমাটা দিয়ে চলে থাকে। জাস্ট এটা রিং দিয়ে দিবা আর এই পার্টটা মুখস্থ করবা যে অন্ধকার মাধ্যমে সম্পূর্ণ হয় স্টোমাটা পত্ররন্ধ্র সম্পূর্ণ হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর চলে আসো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল সম্পর্কে এখানে কি করব আলোচনা করব। এটা তোমার থেকে সিকিউর জন্য, সিকিউতে তোমার গ এবং ঘ এর জন্য একদম 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? তো এই যে এই চিত্রগুলো তোমাদের আর্ট করতে হবে। তো চিত্র এখানে তোমার লিখে দাও যে তোমার চিত্র তোমার সিকিউতে তোমার আসতে পারে বা আসবে, মাস্ট তোমাকে অঙ্কন করা শিখতে হবে। যে বলবে যে পত্ররন্ধ্র তোমার কি কৌশলগুলো ব্যাখ্যা করো বা পত্ররন্ধ্র চিত্রটা অঙ্কন করে বিশ্লেষণ করো। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তো চলে আসো আমরা টপিকে চলে আসি যে পত্ররন্ধ্রীয় প্রশোধন সবচেয়ে উপযোগী তোমার অঙ্গ হলো পত্ররন্ধ্র। তাহলে এখান থেকে আমরা এতটুকু কি করব মুখস্থ করে নেব। তারপর এখানে বলছে যে রক্ষীকোষদ্বয়ের পত্ররন্ধ্র সংলগ্ন প্রাচীর বেশ পুরু কিন্তু বহির্ভাগ অর্থাৎ বহিতক কোষ সংলগ্ন প্রাচীর বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি করে বড় নিউক্লিয়াস এবং কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। পাতার অবস্থিত পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণী কোষই হলো রক্ষীকোষ, ঠিক আছে না? তো এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে রক্ষীকোষগুলো তোমার পাতা কখন খুলবে কখন বন্ধ করবে এটা নিয়ন্ত্রণ করে থাকে। তারপর চলে আসো যে রক্ষীকোষদ্বয়ের স্ফীতি অথবা শিথিল অবস্থা, ঠিক আছে না? তারপর বলছে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার নিয়ন্ত্রণ করে থাকে। হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থা প্রেক্ষিতে বিভিন্ন তোমার কি মানে শরীরবৃত্তীয় কারণে রক্ষীকোষের অন্ত অভিস্রবণ ও বহি অভিস্রবণ ঘটে থাকে। জাস্ট কিছু পড়ার দরকার নেই, রিডিং দিলে হয়ে যাবে। তারপর এখানে কি বলছে দেখো, রক্ষীকোষদ্বয়ের পার্শ্বস্থ বহিস্থ কোষ হতে অন্তস্থ অভিস্রবণ প্রক্রিয়া পানি শোষণ করে স্ফীত হয়ে এর ফলে তোমার কি রন্ধ্র সংলগ্ন পার্শ্বপ্রাচীর পুরু হওয়ায় এবং সেলুলোজ মাইক্রোফাইবিল, হ্যাঁ। তারপর এখানে বলছে তোমার কি আড়াআড়ি ভাবে তোমার কি মানে বিন্যস্ত হওয়ার উল্টো দিকে বেঁকে যায়। কিছুই পড়বা না, রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। এই পার্টটা তোমার অল্প একটু রিডিং দিলেই হয়ে যাবে, রিডিং দিব আমরা, ঠিক আছে? তারপর এখানে বলছে অপরপক্ষে তোমার কি বহি অভিস্রবণের ফলে রক্ষীকোষদ্বয় হ্যাঁ স্ফীতি হারিয়ে
শিথিল হয়, ফলে শিথিল হয়ে যায়, ফলে তোমার হচ্ছে কি রক্ষীকোষ তোমার হচ্ছে কি রন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই দেখা যায় রন্ধ্রপথে পত্ররন্ধ্রে খোলা এবং বন্ধ হওয়া অন্তন কোষীয় মানে রক্ষীকোষদ্বয় গঠন এবং তার স্ফীত হওয়ায় শীতল হওয়ার উপর নির্ভরশীল। জাস্ট রিডিং দিবা, আমি রিডিং দিচ্ছি যেন তোমাদের পড়তে না হয়। রক্ষীকোষের এই স্ফীতি অবস্থা কতগুলো প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে, সেই প্রভাবগুলো হতে পারে কি কি হতে পারে, একটা হচ্ছে আলো হতে পারে, একটা তাপমাত্রা হতে পারে, একটা তোমার হচ্ছে কি জলীয় বাষ্প হতে পারে। তাহলে এই তিনটা পয়েন্ট আমরা কি করব, সুন্দরভাবে আমরা ভাইয়ের সঙ্গে কি করব আবার দাগাই নেব যে তোমার আলো হতে পারে, তাপমাত্রা হতে পারে, জলীয় বাষ্প হতে পারে। তারপর এখানে বলছে রক্ষীকোষের স্ফীতি এই শিথিল অবস্থা সৃষ্টির জন্য এগুলো মধ্যে আলোর প্রধান ভূমিকা হিসেবে বিবেচনা করা হয়। কিভাবে কোষের স্ফীতি ও শীতল অবস্থা সৃষ্টি হয় সে ব্যাপারে মত পার্থক্য আছে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া সম্বন্ধে মতবাদ প্রস্তাবিত হয়েছে। তো পত্ররন্ধ্র খোলা এবং তোমার থেকে বন্ধ হওয়ার কতগুলো মতবাদ দেওয়া আছে, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে এখন পড়ে নেব। যে বিজ্ঞানী এইচ ভন মোহল তোমার কি কতগুলো মতবাদ দিয়েছেন, তারপর তোমার বিজ্ঞানী লরেট তোমার কতগুলো মতবাদ দিয়েছেন। তারপরে কোশ্চেন তোমার আসতে পারে যে স্টার সুগার মতবাদ কে প্রদান করেছেন, স্টার সুগার মতবাদ প্রদান করেছেন তোমার কি তোমার বিজ্ঞানী তোমার কি তোমার এফ.ই. লরেট। তাহলে এখান থেকে এতটুকু মুস্ত করবা আর এমনিতে মতবাদগুলো মুস্ত করবা। লরেটের মতবাদটা একটু পড়তে হবে যে তোমার লরেট 1908 খ্রিস্টাব্দে প্রস্তাব করেন যে রক্ষীকোষের স্ফীতি পরিবর্তন স্টার সুগার পারস্পরিক পরিবর্তনের উপর নির্ভরশীল। এ ধারণা পরিবর্তে স্টার সুগার মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ স্টার বা শ্বেতসার অদ্রবণীয় হওয়ায় এর উপস্থিতিতে রক্ষীকোষে অভিস্রবণিক চাপে কমে যায়। তাহলে তোমার এই যে তোমার স্টার সুগার মতবাদে কোন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, অভিস্রবণিক চাপ সম্পূর্ণ হতে পারে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে কি 14 থেকে 15 সালে চলে আসলো। তো এটা ইনফেটিয়েসটা ইম্পর্টেন্ট। তুমি তোমার আমি আমার আবার ডায়লগটা বলবো যে তুমি তোমার নাম ভুলে যাও, তুমি বাবার নাম ভুলে যাও, মার নাম ভুলে যাও এবং তুমি নিজেকেও ভুলে যাও, কিন্তু এটা ভোলা যাবে না যে তোমার স্টার সুগার মতবাদ সেটা প্রস্তাব করেছেন বিজ্ঞানী লরেট। ঠিক আছে, সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়, অভিস্রবণী প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে, যার ফলে কোষস্থ পানি অভিস্রবণ ঘটে এবং তোমার সেই কোষ শিথিল হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যেতে পারে। এখান থেকে রিডিং পড়ে নেব। অপরদিকে পানি অদ্রবণীয় স্টার্চ হতে হাইড্রোলাইসিস প্রক্রিয়া দ্রবণীয় চিনি তৈরি হয় এবং তখন অভিস্রবণিক চাপ বেড়ে যাওয়ার কারণে পার্শ্ববর্তী কোষ হতে অন্ত অভিস্রবণ ঘটে এবং রক্ষীকোষ দুটি স্ফীত হয়, ফলে পত্ররন্ধ্র খুলে যায়। পেছনের কারণ যাই হোক, অন্তঃস্থ এবং বহিস্থ অভিস্রবণ ঘটায় মুখ্য কারণ। কোনো কোনো প্রজাতি উদ্ভিদের রক্ষীকোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, অথচ পত্ররন্ধ্র পূর্ণমাত্রা কর্মক্ষম থাকে। কাজে পত্ররন্ধ্র খোলাতে স্টার্চের ভূমিকা কথাই না। জাস্ট এই টপিকটা তুমি নিজ দায়িত্বে রিডিং দিলেই হয়ে যাবে, আর যতটুকু দেখা দিয়েছি ততটুকু মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম কি আর একটা মতবাদ দেওয়া আছে, বিজ্ঞানী শায়েরির মতবাদ দেওয়া আছে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নাও যে বিজ্ঞানী শায়েরি তোমার মতবাদ আছে তোমার কি শ্বেতসার এবং চিনির আন্তঃপরিবর্তন তোমার কোষ রসের পিএইচ এর ঘটনা ঘটে থাকে। রাত্রিতে সূর্যালোক না থাকায় সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়, কিন্তু শ্বসন সম্পূর্ণ হতে পারে। অবশ্যই যদি সূর্য আলো থাকে তাহলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে, আর যদি সূর্য আলো না থাকে তাহলে শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তো এই সালোকসংশ্লেষণে তোমার এ টু জেড আমরা নেক্সট আমরা তোমার ক্লাসে আমরা সুন্দরভাবে পড়ে আমি শেষ করে দেবো, সমস্যা নেই। অর্থাৎ শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড রক্ষীকোষে কোষ রসে দ্রবীভূত হয়, কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয়, তাই পিএইচ কমে যায়। তাহলে পিএইচ কমে যেতে পারে, যে পিএইচ যদি 5 হয় তাহলে কমবে, আর যদি কোষ রসে পিএইচ কম হয় কোষের দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়। রক্ষীকোষে অদ্রবণীয় শ্বেতসার জমা হলে পানির বহি অভিস্রবণ ঘটে, তাই রক্ষীকোষে স্ফীতি হারিয়ে শীতল হয়, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। জাস্ট এই পার্টটা আমরা কি করব, সুন্দরভাবে রিডিং দিয়ে দেবো। তারপর বলছে দিনের বেলায় সূর্যালোকের কারণে আবার শ্বাসরোধ শুরু হতে পারে, ফলে তোমার কি কোষ রসে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ব্যাহত হয়ে যায় এবং পিএইচ বেড়ে যায়। যদি পিএইচ 7 থাকে তাহলে বেড়ে যাবে, আর পিএইচ 5 থাকলে কি হবে, পিএইচ যদি তোমরা কি কোনো জায়গায় দেখো যে পিএইচ 7 মানে তোমার কি 7 অর্থাৎ 5 থেকে 7 বড় না, তাহলে বড় মানে কি বেড়ে যাওয়া, আর 7 থেকে তোমার 5 ছোট, তাহলে ছোট মানে কমে যাওয়া। অর্থাৎ পিএইচ যদি তোমার কি পিএইচ যদি তোমার কি 5 যদি থাকে তাহলে কমে যাবে, আর যদি পিএইচ যদি তোমার কি 7 থাকে তাহলে বেড়ে যাবে। এখান থেকে এতটুকু মুস্ত করবা। তারপর বলছে কোষ অস্ত পিএইচ বেড়ে গেলে অদ্রবণীয় শ্বেতসারকে পুনরায় দ্রবণীয় চিনিতে পরিণত হয়, ফলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়া পার্শ্ববর্তী কোষ হতে পানির রক্ষীকোষে প্রবেশ করে, তাই রক্ষীকোষে স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। তো দুঃখিত ভাইয়া পুরা একটু ইমার্জেন্সি
একটু উঠছিলাম, ঠিক আছে। তো আমরা কোথায় যেন ছাড়ছিলাম, আমরা তোমার কি এই যে তোমার এটা এই তোমার কি এই প্রসঙ্গে ছাড়ছিলাম যে তোমার কি পিএস যদি তোমার কি PS5 যদি হয় তাহলে তোমার কি মান বেড়ে যাবে, এবং পিএস যদি না পিএস যদি 5 হয় তাহলে কমে যাবে, এবং পিএস যদি 7 হয় তাহলে বেড়ে যেতে পারে। তাহলে এখান থেকে জাস্ট খালি তোমার সেই বিক্রিয়াটা মুখস্থ করবা যে পিএস যদি তোমার কি এখানে এই বিক্রিয়াটা মুখস্থ করলে তুমি ওভারঅল তোমার এই পার্টটা তোমার কমপ্লিট হয়ে যাবে। যে এটা এই যে এতটুকু তোমাদের মুখস্থ করতে হবে যে তোমার সে অদ্রবণীয় শ্বেতসার প্লাস অজৈব তোমার ফসফেট বিক্রিয়া করে তোমার কি যদি তোমার কি পিএইচ যদি 7-এর সংস্পর্শে থাকতে পারে তাহলে সেটা তোমার কি বেড়ে যাবে। আর যদি তোমার কি তোমার আলোর উপস্থিতি হলে তোমার PS7, আর অন্ধকার যদি থাকে তাহলে PS5। অন্ধকার মানে তোমার কমে যাবা এবং আলো মানে বেড়ে যাওয়া। এখান থেকে এতটুকু বিক্রিয়াটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে যে সেটা অদ্রবণীয় শ্বেতসার যদি তোমার কি অজৈব ফসফেটের উপস্থিতি যদি ঘটে তাহলে সেটা তোমার কি দ্রবণীয় শ্রেণীতে পরিণত হবে। আর যদি সেটা আলোর সংস্পর্শে থাকে তাহলে PS7, আর যদি অন্ধকার পর্যায়ে থাকে তাহলে PS5। এখান থেকে এতটুকু মুক্ত করলে হয়ে যাবে। তারপর এখানে বলছে প্রোটন প্রবাহ মতবাদ প্রবর্তনের পূর্বে পর্যন্ত স্টারশুকের মতবাদ প্রতিষ্ঠিত ছিল। 4 নম্বর মতবাদটা সুন্দরভাবে পড়ে নেব, যে বলছে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। তাহলে 4 নম্বর মতবাদটা আমরা সুন্দরভাবে পড়ে নেব, যে আধুনিক বা তোমার মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। এর আরেকটা নাম হচ্ছে পতন্ত খোলা এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া। তাহলে এখান থেকে এই অপর নামটাও এমসিকিউর জন্য আমরা কি করব, পড়ে নেব। একটা স্টুডেন্ট ইম্পর্টেন্ট। এখানে বলছে এস ইমামুরা তোমার 1943 সালে সালটা মুস্ত করার দরকার নেই, উদ্ভিদের রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ প্রমাণ করেন। তাহলে কোন আয়ন? পটাশিয়ামের সংকেত হচ্ছে কে, অর্থাৎ এই আয়নের প্রবেশ করান। তাহলে কি করান? ইমামুরা করান। তাই এই যে স্প্লিংটা মুখস্থ করে নিবা, স্প্লিংটা মুখস্থ করে নিবা। তারপর বলছে পরবর্তী বহু গবেষণা রক্ষী কোষের পটাশিয়াম আয়নের প্রবেশকে রক্ষী কোষের স্ফীতি মূল কারণ হিসেবে প্রমাণিত হয়। প্রক্রিয়াটি নিম্নরূপ ব্যাখ্যা দেওয়া হলো। জাস্ট এখান থেকে যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু পড়াই দিচ্ছি, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নাও। এখানে বলছে তোমার সে পতন্ত খোলা অর্থাৎ আলো অর্থাৎ কি আলোক বর্ণালী নীল আলো অর্থাৎ ব্লু লাইট তোমার সেই রক্ষী কোষের রিসেপ্টরগুলো তোমার উদ্দীপ্ত করতে পারে। এটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, যে তোমার কোন লাইট আলোকে ত্বরান্বিত করতে পারে, ব্লু লাইট আলোকে ত্বরান্বিত করতে পারে। এটা আমরা সুন্দরভাবে কী করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কী করবো, দাগায় নেবো যে নীল আলো সেটা তোমার কি মানে তোমার পতরন্ত খুলতে সাহায্য করে থাকে, ঠিক আছে না। এবং সেখানে পটাশিয়াম ব্যাঘাত করতে পারে। পটাশিয়াম প্রবেশের কারণে তোমার কোষ অস্ত দ্রবণের দ্রব্য ঘনত্ব বৃদ্ধি পায় এবং পার্শ্ববর্তী কোষ হতে অভিশ্রমণী প্রক্রিয়া পানি রক্ষী কোষে প্রবেশ করে। রক্ষী কোষের পানি প্রবেশের ফলে রক্ষী কোষ স্ফীত হয় এবং পতরন্ত খুলে যায়। নীল আলো পতরন্ত খোলা ত্বরান্বিত করতে পারে। তাহলে এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল, আমি তোমাদের লিখি দিই নেই কিন্তু চলে আসছিল। তো এটা তোমার ইনফিনিটটা ইম্পর্টেন্ট দিবা, যে তোমার কোশ্চেন তোমার মেইন এক্সামে কোশ্চেন চলে আসছিল, যে তোমার এসএসসি তুমি বলো এসএসসিতেও চলে আসছিল, আর মেডিকেলে অবশ্যই চলে আসছিল। তো মেডিকেলের জন্য ইনফিনিটটা ইম্পর্টেন্ট, আর মেইন পরীক্ষার জন্য তো একদম 100% ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না। তো আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো এতটুকু দেখা নেবে যে নীল আলো পতরন্ত খোলা এবং ত্বরান্বিত করতে পারে। তারপর 2 নম্বর পয়েন্টে চলছিলাম, যে তোমার কি কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে রক্ষী কোষের পটাশিয়ামের প্রবেশ বৃদ্ধি পায়, ফলে পার্শ্ববর্তী কোষ হতে পানি রক্ষী কোষে প্রবেশ করে এবং রক্ষী কোষে স্ফীত হয়ে পতন্ত খুলে যায়। জাস্ট গো ফর রিডিং দিলে তোমার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট পাঁচটা কি বলছে, রক্ষী কোষ থেকে সক্রিয়ভাবে হাইড্রোজেন বের হয়ে গেলে পতন্ত খুলে যায়। পড়বা না, পতন্ত বন্ধ হওয়ার কৌশল এই পার্টটা যদি পারো তাহলে জাস্ট রিডিং দিবা। এই পার্টটা থেকে এতটুকু ইম্পর্টেন্ট যে মেসোফিল, এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে, যে মেসোফিল কোষ হতে পানির অভাব দেখা দিলে কোন অ্যাসিড তৈরি হয়, অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হতে পারে। তাহলে এটা ইম্পর্টেন্ট, একটু ইম্পর্টেন্ট হালকা পাতলা। এখান থেকে এই পার্টটা সুন্দরভাবে তোমার কি করলে মুখস্থ করলে তোমার হয়ে যাবে। এমসিকিউর জন্য সুন্দরভাবে টনটনা মুখস্থ করলে হয়ে যাবে, ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না। ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে তোমার মেসোফিল কোষ হতে পানির অভাব দেখা দিলে কোন অ্যাসিড নিঃসৃত হয়, অ্যাবসিসিক অ্যাসিড নিঃসৃত হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে, বাকিটা রিডিং দিবা, ঠিক আছে। আর এগুলা কিছু পড়ার দরকার নাই, কিছু পড়বো না। এনটিকে যদি সময় পারো, সময় যদি তোমার কাছে থাকে তাহলে সুন্দরভাবে তুমি কি করতে পারো, রিভিশন দিতে পারো। তারপর চলে আসি, তারপর বলছে, তারপর নেক্সট টপিকে চলে আসি। এখানে বলছে পত্রনদীয় প্রশোধনের প্রক্রিয়া বলছে। তো এটা সুন্দরভাবে তুমি কি করবা, পড়ে নিবো আমরা, ঠিক আছে না। কষ্ট করে আমরা অল্প একটু ভাইকে টাইম দিয়ে সব একটু পড়ে নিই, ঠিক আছে না। অর্থাৎ পত্রনদীগুলো প্রশোধনের প্রতি প্রয়োজনীয় অংশ, এগুলো দিনের বেলায় খোলা থাকে, অবশ্যই দিনের বেলা অবশ্যই খোলা থাকবে, এবং রাতের বেলা সেগুলো কি থাকে, বন্ধ থাকে। পত্রনদীর মাধ্যমে প্রশোধন প্রক্রিয়া যে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে পত্রনদীয় প্রশোধন প্রক্রিয়া বলে। এটা আমরা আগেই পড়েছিলাম, আবার দাগাইনি, যে উদ্ভিদের এটি একটি উদ্ভিদের সংগঠিত প্রশোধনের শতকরা তোমার কি পত্রনদীর মাধ্যমে সংগঠিত হতে পারে 90 থেকে 98%। আগেই আমরা পড়ে আসছি। অর্থাৎ বলছে পত্রন্ত খোলা থাকায় অবস্থায় প্রশোধন কাজ সম্পূর্ণ হয়, পত্রন্ত বন্ধ থাকা অবস্থায় প্রশোধন সম্পূর্ণ হয় না। মাটি থেকে শোষণকৃত পানি মূল থেকে কাণ্ড এবং তার শাখা প্রশাখা হয়ে পাতার পঞ্ছা এবং পাতার শিরা উপশিরার মাধ্যমে তোমার কি পলিসেট প্যানকেমা, তাহলে কোন প্যানকেমা, পলিসেট প্যানকেমা এবং স্পঞ্জি প্যানকেমা কোষে পৌঁছাতে পারে। তাহলে এই দুইটা পয়েন্ট তোমার মুখস্থ করতে হবে, যে তোমার এখানে কি থাকতে পারে, পলিসেট প্যানকেমা থাকতে পারে। দেখো আমি আরেকবার তোমার দেখা দিচ্ছি, যে পলিসেট প্যানকেমা থাকতে পারে এবং স্পঞ্জি প্যানকেমা থাকতে পারে। তাহলে এই পার্টটা মুখস্থ করে
করতে হবে। তারপর এখানে বলছে উক্ত পানি শোষণ করে পাতার প্যারেনকাইমা কোষগুলো সম্পৃক্ত হয় এবং এই পানি অধিকাংশ পাতার অভ্যন্তরে এবং তখন কি বলছে বহিস্থ চাপ তাপ অন্যান্য পারিপার্শ্বিক অবস্থান বাষ্পে পরিণত হয়। এই বাষ্প তখন পাতায় টিস্যু অন্তঃকোষীয় ফাঁকে এবং পত্ররন্ধ্র আছে কি সময়ের নিচে অবস্থিত পত্ররন্ধ্র প্রকোষ্ঠ জমা হয়। রক্ষীকোষী স্ফীতি কারণে পত্ররন্ধ্র খুলে গেলে সঞ্চিত বাষ্প এই পত্ররন্ধ্রের ব্যাপন প্রক্রিয়া বের হয়ে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাহলে প্রশোধন কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে। এই প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ঠিক আছে না? এমসিকিউর জন্য এই তোমার প্রক্রিয়াটা বলবে যে তোমার প্রশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়াটা হয় এইরকম যে কোনো একটা পদার্থ নির্দিষ্ট তোমার থেকে তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় কি বলা হয়? ব্যাপন প্রক্রিয়া বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করব হয়ে যাবে। তারপর প্রশোধনের প্রভাবক সম্পর্কে চলে আসলাম, যেটা তোমার সিকিউর জন্য তোমার কি একদম হট টপিক। তোমার হট টপিক তোমার সুন্দরভাবে কি করতে হবে? মুখস্থ করতে হবে। সিকিউতে তোমার মেইনলি তোমার সিকিউতে গ আসতে পারে, ঘয় আসতে পারে, যে তোমার প্রভাবগুলো উল্লেখ করো। আর মেডিকেলে তোমার এভাবে কোশ্চেন চলে আসবে এখান থেকে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক নয়, ট্রু ফলস এক্ষেত্রে আসতে পারে। তো দুইটা আমরা কভার করে নেব। যে প্রশোধনের প্রভাবক হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক সমূহ, একটা তোমার হচ্ছে কি অভ্যন্তরীণ প্রভাবক সমূহ। দুইটা সম্পর্কে আমরা আলোচনা করব যে বাহ্যিকের মধ্যে কোনগুলো হতে পারে। একটা হচ্ছে আলো, তারপর 2 নম্বর হচ্ছে তাপমাত্রা, 3 নাম্বারটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, বায়ু প্রবাহ হতে পারে এবং তো কি হতে পারে? বা আবহাওয়া মণ্ডলের চাপ হতে পারে, তারপর মাটিস্থ পানি হতে পারে। এগুলো সবই তোমার হচ্ছে কি বাহ্যিক বাহ্যিক প্রভাবকসমূহ, প্রশোধনের বাহ্যিক প্রভাবসমূহ। এখান থেকে জাস্ট খালি এখান থেকে তোমার মেডিকেলের জন্য জাস্ট হেডলাইনটা মুখস্থ করলে হয়ে যাবে। আর মেইন পরীক্ষার জন্য তোমার সিকিউর জন্য তোমার এখান থেকে গ আসতে পারে অথবা ঘ আসতে পারে। তো দুইটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? এইটা তোমার রিভিশনের মধ্যে রাখতে হবে। এই টপিকটা তোমার যদি তুমি মেইন এক্সাম দাও তাহলে এখান, যদি না দাও তাহলে এই পেপারটা রিভিশনে রাখতে হবে। আর যদি তুমি এডমিশনে যদি তুমি ক্যান্ডিডেট হও তাহলে তোমার হেডলাইনগুলো মুখস্থ করতে হবে এবং যতটুকু দেখা দিচ্ছি ততটুকু পড়লেই হয়ে যাবে। তো প্রথমে আমরা চলে আসি যে তোমার কি আলোতে চলে আসি যে তোমার কি প্রখর সূর্যালোক স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে এবং যার ফলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায় এবং প্রশোধনের হার বেড়ে যায়। তাহলে আলোর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে প্রশোধন প্রক্রিয়া বেড়ে যাবে। এখান থেকে এতটুকু কিছু জানলাম। আলোকের উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকে এবং আলোর অনুপস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার উপর বেশিরভাগই প্রশোধন নির্ভরশীল। অবশ্যই এই কারণে প্রশোধন হ্রাস বৃদ্ধি আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এই যে ব্লু লাইটকে বলা হয় নীল আলো, পত্ররন্ধ্র ত্বরান্বিত করতে পারে। তাহলে আমরা আগেই বললাম যে নীল আলো তোমার কি পত্ররন্ধ্রকে ত্বরান্বিত করতে পারে, আবার এখানে তোমার কি ব্লু লাইটও পত্ররন্ধ্র ত্বরান্বিত করতে পারে। তাহলে এই যে এখান থেকে এতটুকুই পড়বা যে তোমার থেকে আলো বাড়লে প্রশোধন বাড়বে, সেটা ব্লু লাইট তোমার থেকে ত্বরান্বিত করতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, ঠিক আছে না? এটা হচ্ছে কি 5 স্টার ইম্পর্টেন্ট। সেটা কিসের জন্য? এমসিকিউর জন্য, ঠিক আছে না? তারপর আমরা চলে আসি কি তাপমাত্রায় চলে আসি। তাপমাত্রা ক্ষেত্রে জাস্ট তোমার কি দিবা? রিডিং দিবা। তাপমাত্রা বাড়লে ওই প্রশোধন প্রক্রিয়া বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা তোমাকে এক্সট্রাভাবে কি করতে হবে? তোমাকে পড়তে হবে, ঠিক আছে না? এক্সট্রাভাবে তোমাকে পড়তে হবে, শর্ট কোশ্চেনের জন্য পড়তে হবে, যে তোমার সিকিউরিটি শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। যে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে কম হলে প্রশোধন হার বৃদ্ধি পায়। অর্থাৎ প্রশোধনের সাথে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, পদার্থবিজ্ঞান আমরা পড়ি না যে ব্যস্তানুপাতিক সমানুপাতিক, তো ওই রকমই যে প্রশোধন হার যদি বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমবে, আর যে আপেক্ষিক আর্দ্রতা তোমার কমে তাহলে প্রশোধন হার বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ুর অধিক পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করে, অপরদিকে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে তোমার কি কোষ অভ্যন্তরে হতে নির্গত জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং প্রশোধন প্রক্রিয়া হ্রাস করে থাকে। তাহলে এখান থেকে তোমার কি মানে একটাই কোশ্চেন আসতে পারে যে তোমার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সাথে প্রশোধনের সম্পর্কটা লেখো। তাহলে সিকিউতে এটা এইভাবে তোমার কয় আসতে পারে অথবা ক্ষয় আসতে পারে। তো সুন্দরভাবে কি করবো এখান থেকে মুখস্থ করে নেবো। আর এমসিকিউর ক্ষেত্রে কতটুকু ইম্পর্টেন্ট আমি দেখাই দিচ্ছি যে তোমার আপেক্ষিক আর্দ্রতা যদি তোমার বাড়ে তাহলে প্রশোধন প্রক্রিয়া বাড়বে, আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রশোধন প্রক্রিয়া কমবে। এখান থেকে এতটুকু পড়লে এমসিকিউর জন্য হয়ে যাবে, মেডিকেলের জন্য কভার হয়ে যাবে। তারপর বায়ু প্রভাবে চলে আসলাম। বায়ু প্রভাব থেকে কিচ্ছু পড়বো না ভাইয়া, পুরা জাস্ট রিডিং দিবা। রিডিং দিলে তুমি বুঝতে পারবা। বা আবহাওয়া মণ্ডলের চাপ রিডিং দিবা, এটা সমানুপাতিক সম্পর্ক, মাটিস্থ পানি, এটাও রিডিং দিলেই তোমার হয়ে যাবে। আর তোমার সিকিউর জন্য মুখস্থ করতে হবে। তারপর চলে আসলাম কি অভ্যন্তরীণ প্রভাবকে চলে আসলাম। তাহলে অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে অন্তর্ভুক্ত কোনগুলো? তোমার মেডিকেলের জন্য হেডলাইনগুলো মুখস্থ করবা। যে মূল বিটপ অনুপাত হতে পারে, পাতার আয়তন এবং সংখ্যা হতে পারে, তারপর হচ্ছে কি পাতার গঠন হতে পারে। তাহলে আর তিনটা পড়লাম। 4 নাম্বারটা হচ্ছে কি মিসোফিল টিস্যুর পানির পরিমাণ হতে পারে, তারপর জীবনের শক্তির পরিমাণ হতে পারে। তাহলে এই পয়েন্টগুলো তোমার মুখস্থ করতে হবে। একটা হচ্ছে কি জীবনের শক্তি, তোমার কি বলছে? একটা হচ্ছে জীবনের শক্তি, চলো একটা হচ্ছে কি জীবনের শক্তি হতে পারে। দেখো জীবনের শক্তি, সরি যেতে পারে, দেখো যে জীবনী শক্তি হতে পারে, জীবনী শক্তি। তারপর সেই মেসোফিল টিস্যুর পানির পরিমাণ। তারপর তোমার 3 নম্বর পয়েন্টটা বলছে তোমার সেই পাতার গঠন, পাতার আয়তন সংখ্যা, মূল বিটপ সংখ্যা। তাহলে
তোমার মূল দুই টোপের অনুপাত যত বেশি হবে তোমার প্রশোধন প্রক্রিয়াও তত বেশি হবে। পাতার আয়তন সংখ্যা যত বেশি হবে প্রশোধন প্রক্রিয়া তত বেশি হবে। পাতার গঠন যত বড় হবে প্রশোধন প্রক্রিয়া তত বড় হবে। তারপর তোমার কি মানে মেসোফিল টিস্যুর পানির পরিমাণ যত বেশি হবে প্রশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তত বেশি। জীবনী শক্তির পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে প্রশোধন প্রক্রিয়া সম্পর্কযুক্ত। জাস্ট এখান থেকে কি পড়বা, জাস্ট এখান থেকে তোমার রিডিং পড়লে হয়ে যাবে। পার্টটা তোমার সুন্দরভাবে কি করবে, পার্টটা সুন্দরভাবে তোমার কি করলে পার্টটা সুন্দরভাবে রিডিং পড়লে হয়ে যাবে। আর তোমার বিশেষ করে তোমার কি তোমার এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জাস্ট হেডলাইনগুলো এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কথাটা শোনো, কথাগুলো ধরো, তাহলে অবশ্যই তুমি কি ভালো একটা লক্ষ্যে পৌঁছতে পারবা। কারণ ভাইয়া নিজেই এগুলো কথা মানে তোমার ধরছে। আমারও টিচার ছিল, আমি আমার টিচার কথা শুনছি, তো তোমরা অবশ্যই তোমাদের ভাইয়ের কথা শুনতে হবে। ঠিক আছে না? তার প্রশোধনের অপকারিতা জাস্ট এখান থেকে তোমার রিং দিলে হয়ে যাবে। মাঝে মাঝে কোশ্চেন চলে আসে, সিকিউতে কোশ্চেন চলে আসে যে তোমার প্রশোধনের অপকারিতা উল্লেখ করো, ঘতে চলে আসে। তাহলে এই পার্টটা সিকিউর জন্য পড়লে হয়ে যাবে। যে তোমার উপকারের দিকগুলো কোনগুলো হতে পারে সিকিউর জন্য তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে না? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমার কি বিশেষ করে গয়ের জন্য আর ঘয়ের জন্য সুন্দরভাবে রিভিশনের মধ্যে রাখবা। ঠিক আছে, আর মেডিকেলের জন্য জাস্ট হেডলাইনগুলো মুখস্থ করলে হয়ে যাবে। যে মেডিকেলের জন্য শুধুমাত্র তোমার হচ্ছে কি মানে হেডলাইনগুলো মুখস্থ করলে তোমার হয়ে যাবে। হেডলাইনগুলো আমরা কি মুখস্থ করবো, যে তোমার পানি শোষণ হতে পারে, তারপর পানি এবং খাদ্যরসের উপর উঠানো ক্ষেত্রে হতে পারে, তারপর বলছে লবণ পরিশোধনের ক্ষেত্রে হতে পারে, পাতা এবং অন্যান্য অংশ খনিজ লবণের পৌঁছানোর ক্ষেত্রে হতে পারে, এবং সকল কোষের পানি সরবরাহের ক্ষেত্রে হতে পারে। তারপর কি সালোকসংশ্লেষণ পাতার উপযুক্ত তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা রাখে, এই তোমার হচ্ছে প্রশোধনটা কোষ বিভাজনের ক্ষেত্রে রাখে, দৈহিক বৃদ্ধি রাখে, শক্তি নিগমনের ক্ষেত্রে রাখতে পারে, অভিসরণ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে পারে। তো এই তারপর 12 নম্বরটা পয়েন্ট বলছে ছত্রাক আক্রান্ত আক্রমণ রোধের ক্ষেত্রে হতে পারে, খাদ্য পরিবহনের ক্ষেত্রে হতে পারে, পুষ্প পরিস্ফুটনের ফল সৃষ্টি হতে পারে, এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে হতে পারে। তাহলে এই যে 8 পয়েন্টটা সিকিউর জন্য এমসিকিউর জন্য মুখস্থ করবা, এবং তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হেডলাইনটা মুখস্থ করলে হয়ে যাবে। আমি পড়াই দিচ্ছি না, নিজ দায়িত্বে তুমি কি সুন্দরভাবে পড়ে নিবা। ঠিক আছে, তারপর আমরা আজকে আর একটু পরে আমরা কি এই টপিকটা আমরা শেষ করে আমরা কি দিব। তো এই টপিকটার মধ্যে তোমার প্রশোধন এবং বাষ্পীভবনের মধ্যে অল্প একটু পার্থক্য দিচ্ছে। তো পার্থক্যটা সুন্দরভাবে কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করব আমরা পড়ে নেব। চলো পার্থক্যটা পড়ে নেই। যে প্রশোধন একটি কোন ধরনের প্রক্রিয়া, প্রশোধন একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। তারপর এখানে বলছে যে তোমার বাষ্পীভবন কোন ধরনের প্রক্রিয়া, বাষ্পীভবন এক ধরনের ভৌত প্রক্রিয়া। তারপর এখানে বলছে প্রশোধন তোমার কি চাপে উদ্ভূত হয়, আর এখানে বাষ্পীভবন চাপে উদ্ভূত হতে পারে না। তারপর এখানে বলছে তোমার পাতার আর্দ্রতায় দেখা যায়, এটা পাতার শুষ্ক অবস্থায় দেখা যেতে পারে। তারপর 4 নম্বর পয়েন্টটা বলছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের অতিরিক্ত পানি বাষ্পে পরিণত হয়, যেমন স্টোমাটা লেন্টিসেল কিউটিকল নির্গত হতে পারে, আর উন্মুক্ত স্থান থেকে পানি সরবরাহ হতে পারে। জাস্ট রিডিং দিলে হয়ে যাবে এই পয়েন্টটা। তারপর এখানে বলছে জীবিত কোষ তোমার প্রশোধনে এই প্রক্রিয়া জীবিত কোষে সংঘটিত হয় এবং প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। তাহলে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটা, প্রশোধন, আর এটা প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না এবং কোষের সাথে জীবিত কোষের সম্পর্ক নেই। তোমার তারপর প্রোটোপ্লাজম প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয়, আর এটা কোনো ধরনের নিয়ন্ত্রিত হতে পারে না। তাহলে এখান থেকে তোমার কি করবা, এখান থেকে সুন্দরভাবে কি করবা, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এবং তোমার মেইন এক্সামের জন্য, ঠিক আছে না, সুন্দরভাবে তুমি যতটুকু দেখাই দিলাম ততটুকু পড়ে নিবা। এই ট্রু ফলস এখান থেকে সুন্দরভাবে আসতে পারে, এমসিকিউর জন্য আসতে পারে। তো এটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, তো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। ঠিক আছে, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে কতগুলো তোমার কি কয়েকটি প্রয়োজনীয় শব্দ সম্পর্কে আলোচনা এখানে করছে। যে প্রয়োজনীয় শব্দ সম্পর্কে আমরা আলোচনা করব। যে অবিস্ফোরণ প্রক্রিয়া কাকে বলে, যে একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, একটি কি থাকতে পারে বৈষম্য ভিত্তি ঝিল্লি দ্বারা পাশাপাশি থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে পৌঁছাতে পারে তাকে বলা হয় কি অবিস্ফোরণ প্রক্রিয়া বলা হয়। তো এখানে কি একটা থাকবে, এখানে তোমার মাস কি থাকবে, বৈষম্য ভিত্তি পদার্থ থাকবে এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান থেকে ছড়িয়ে পড়তে পারে। তাহলে এই যে তোমার এই সংখ্যাটা তোমার সিকিউতে তোমার মাঝে মাঝে কয়ে চলে আসতে পারে, তো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। ঠিক আছে, তারপর আমরা চলে আসি। তো এখানে কি বলছে ডিফিউশন, অর্থাৎ এখন প্রক্রিয়াটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার অনেকবার এই সংখ্যাটা চলে আসছিল। তো এই যে সংখ্যাটা এটা ইনফিনিটিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে না? তো আমি সুন্দরভাবে দেখা দিচ্ছি যে ডিফিউশন প্রক্রিয়া কাকে বলে, অর্থাৎ কি একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থ অধিকতর ঘন স্থান থেকে কম ঘন স্থান দিকে বিস্তার লাভ করে বলা হয় ব্যাপন। তারপর অসমোসিস চাপ কাকে বলে সুন্দরভাবে পড়ে নিবা। যে তোমার কি একই তোমার বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রা বিশিষ্ট একটি দ্রব্য এবং তার বিশুদ্ধ দ্রবণকে যদি একটি বৈষম্য বৃদ্ধ ঝিল্লি দ্বারা পৃথক করে রাখা হয়,
তবে বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে বিশুদ্ধ দ্রাবকে অধিক ঘন দ্রবণের প্রবেশকে সম্পূর্ণরূপে বন্ধ করতে অধিক ঘনত্বের দ্রবণ দিকে যে পরিমাণ চাপ প্রয়োগ করতে হয় তাকে অভিসরণের চাপ বলে। জাস্ট এখান থেকে ততটা ইম্পর্টেন্ট না, লেস দেন ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না। যদি পারো তাহলে মুখস্থ করে নিবা, ঠিক আছে না। লেস দেন তোমার টপিক, ঠিক আছে। এখান থেকে রিডিং করলে হয়ে যাবে। তাহলে প্লাজমোলাইসিস যদি পারো তাহলে সংখ্যাটা মুখস্থ করে নিবা যে প্লাজমোলাইসিস সংখ্যাটা কাকে বলে। তারপর যদি তোমার কি তারপর এখানে টার্জিটা পড়ে নিবা, একে বলে রস স্ফীতি বলা হয়, সংখ্যাটা মুখস্থ করে নিবা। টার্গার প্রেশার কাকে বলে, এগুলো বেসিক্যালি আসে না, যদি আসে তাহলে তুমি পড়ে নিবা, ঠিক আছে না। অর্থাৎ এখান থেকে শুরু করে তোমার এই লাস্ট অবধি যদি পারো তাহলে নাইস টু নো আমি লিখে দিলাম, তো সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে পড়ে নিবা। সেটা তোমার শর্ট কোশ্চেনের জন্য হতে পারে, আর সেটা তোমার কি এমসিকিউর জন্য বা ট্রু ফলসের জন্য হতে পারে। তো সুন্দরভাবে কী করবা ভাইয়া, মুখস্থ করে নিবা, ঠিক আছে না। আর এটা বেশি পরিমাণে আসে যে কোনো উন্মুক্ত স্থান থেকে পানি বাষ্পাকারে বের করার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন বলা হয়। তাহলে এখান থেকে আমরা ঘুরাই পেশায় আমরা সিকিউর জন্য আমরা এগুলো মনে রাখবো যে তোমার কোনো উন্মুক্ত স্থান হতে পানি বাষ্পাকারে বের হওয়ার প্রক্রিয়া বলা বাষ্পীভবন প্রক্রিয়া বলা হয়। ইমবেশনটা আমরা পড়তে হবে যে তোমার কলয়ের জাতীয় শুষ্ক এবং আধা শুষ্ক তরল পদার্থ তোমার কি শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইমবেশন। উদাহরণগুলো সেই পরিমাণ ইম্পর্টেন্ট, যেমন কি আঠা, সেলুলোজ, স্টার্চ, জেটিন, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না, পড়ে নিবা। তারপর টার্গার প্রেশারটা তুমি নিজ দায়িত্বে পড়ে নিবা, টার্জিটা পড়ে নিবা, প্লাজমোলাইসিসটা পড়ে নিবা, ঠিক আছে না। তারপর এখানে কি পাইলাম, অভিসরণের চাপটা পড়ে নিবা। তো ওভারঅল আমরা সুন্দরভাবে কি করলাম, আমরা সুন্দরভাবে কষ্ট করে তোমরা অনেকক্ষণ থেকে তোমার কি ক্লাসটা করতেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে না। এই কষ্ট করে থাকো, অবশ্যই কি সাকসেস চলে আসবে এবং তোমাদের স্বপ্ন পূরণ হবে। তো আমরা সুন্দরভাবে এই যে তোমার আজকে আমরা প্রসাধনের পার্টটা সুন্দরভাবে শেষ করে দিলাম। নেক্সট পার্টে আমরা সুন্দরভাবে শাসনের পার্টটা শেষ করে দেবো, আবার অন্য ক্লাসে আমরা শাসনের পার্টটা শেষ করে দেবো। তো ওভারঅল তোমাদের এতক্ষণ আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি সুন্দরভাবে তোমাদের কি এক্সাম টিম তোমাদের পার্সোনাল তোমার গ্রুপে দিয়ে দেবো। সুন্দরভাবে তোমরা এক্সামে প্রবেশ করবা এবং এক্সাম বেশি বেশি করে দিবা। ওভারঅল তোমাদের অনেক থ্যাংক ইউ। তো আজকে আমরা এতটুকুই। তোমাদের হাবিব ভাই অতি শীঘ্রই নতুন একটা টপিক নিয়ে চলে আসতেছে এই অধ্যায়। সবাই সুন্দর থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।